আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিশি নিশি দ্রুত বেরিয়ে যাবে তখনই দাঁড়াও, এসে ঘুরে তাকায়। কাব্য তোমাকে কেন বিয়ে করবে? ওর তো বড় আছে। কাব্য শুধু ওকে শাস্তি দিতে বিয়ে করেছে, আর ওদের জলদি ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা মানলাম, কিন্তু কাব্য তো তোমাকে ভালোবাসে না। আসবে। বেশ, 1 মাস সময় দিলাম। এর মধ্যে যদি কাব্য নিজেই আমাকে বলে সে তোমাকে বিয়ে করবে তাহলে তাই হবে, আর না হলে রিফাতের সাথে তোমার বিয়ে। বলে নিশি বেরিয়ে যায়। অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছে নিশি। কাব্যের মনে প্রবেশ করতে হলে আগে মেঘকে ওর জীবন থেকে বের করতে হবে। এর জন্য যদি মেঘকে মারতে হয় তাও করব। এদিকে কাব্য কাজ করছে, তখনই কল আসে। কি খেয়েছো? না, খাবো একটু পর। আমি খাবার পাঠিয়ে দিয়েছি, রিসিভ করে নিও। কেন? ইচ্ছে হলো। আচ্ছা রাখি। কাব্য কল কেটে আবার কাজ শুরু করে। এদিকে একজন লোক খাবারের বক্স নিয়ে ভেতরে যাচ্ছিল, যা মেঘ রান্না করে দিয়েছে। তখনই তাকে নিশি থামিয়ে দেয়। কি এটা? এটা কাব্য স্যারের স্ত্রী পাঠিয়েছে ওনার জন্য। আমার কাছে দাও। আচ্ছা, অনেক কাজ বাকি। জি ম্যাম। নিশি বক্সটা নিয়ে অন্যদিকে চলে যায়। খুলে দেখে ভেতরে অনেক রকম খাবার। নিশি রাগে গায়ে আগুন জ্বলতে থাকে। অফিসের কিচেন থেকে লবণ অনেকটা পরিমাণ খাবারে ঢেলে দেয়। তারপর বক্সটা একটা লোককে দিয়ে কাব্যের কেবিনে পাঠিয়ে দেয়। কাব্য কাজ শেষ করে বক্স থেকে একটু খাবার মুখে নিয়ে লাফিয়ে ওঠে। কি এসব? খাবার নাকি বিষ? আমার এমনিতে খিদে পেয়েছে, তার উপর খাবারের এই অবস্থা। খাবার না দিলে না দিত, কিন্তু এভাবে প্রতিশোধ দেওয়ার মানে কি? সে তো আজ কোনো রাগারাগিও করেনি, তাহলে মেঘ আবার কিসের বদলা নিচ্ছে? কাব্য বক্সটা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। বেচারা এমনিতে খিদে পেয়েছে, কি আর করার। না খেয়ে কাজ শুরু করে। মনে মেঘের প্রতি রাগ তীব্র হয়। বিকেলে কাজ শেষ করে বাসায় ফিরে কাব্য। মেঘ সামনে আসতেই দুপুরের কথা মনে পড়ে। রাগ হচ্ছে অনেক, কিন্তু কি করবে বুঝতেই পারছে না। কাব্য মেঘকে এড়িয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবে, তখনই মেঘ ডাক দেয়। খাবেন না? শুনে রাগ হয় কাব্যে। না ধন্যবাদ, আর করতে হবে না, বাইরে থেকে খেয়ে নেব। বলে কাব্য বেরিয়ে যায়। রেস্টুরেন্টে গিয়ে রাতে খাবার শেষ করে কাব্য কফি নিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। তখনই পাশে এসে দাঁড়ায় নিশি। নিশি তুমি? ভালো লাগছিল না তাই এলাম। ও কাব্য, হুম। আমাকে তোমার ভালো লাগে? মানে আমি কেমন মেয়ে? ভালো, অনেক ভালো। তাই? হুম। তখনই কাব্যের কল আসে, আর কাব্য নিশির থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে। একটা কফি শপে বসতেই রাজ এসে তার সামনে কিছু বন্ধু নিয়ে বসে। দোস্ত, অনেকে সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়েই খুশি, এদের মন খুব ভালো হয়, তাই না কাব্য? কাব্যকে লক্ষ্য করে বলে, বোঝাতে চাইছে তার এক্স জিএফ কে কাব্য বিয়ে করেছে। তা তো বটেই। যেমন কাব্য নিজেই আমার এক্স কে নিয়ে খুশি, সেকেন্ড হ্যান্ড জিনিস। কাব্য শান্তভাবে বসে কফিতে চুমুক দেয়। তারপর রাজের দিকে তাকায়। একটা চোর হীরার দোকান থেকে হীরা চুরি করে, আবার হীরার দোকানে বিক্রি করে, কারণ হীরা রাখার যোগ্যতা তার নেই, তাই না রাজ? কাব্যের কথা শুনে রাজ চুপ হয়ে যায়। কাব্য কেন কথাটা বললো তা সে ভালোই বুঝতে পারছে। কাব্য বাইরের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয়। এভাবে কিছুক্ষণ কথা বলার পর বাসায় ফিরে কাব্য রুমে গিয়ে দেখে পরে বেগ বিছানা করে ঘুমিয়ে আছে। বুকে শক্ত করে কিছু একটা চেপে ধরে ঘুমাচ্ছে মেঘ। কাব্য পাশে বসে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে সে কত ভালোবাসে সে নিজেও জানে না, কিন্তু শাস্তিটা না দিলে মেঘ ভালোবাসার কদর করতে পারবে না। যখন কিছু আমরা হারিয়ে ফেলি তখনই তার মূল্য বুঝতে পারি। তাই কাব্য মেঘকে শাস্তি দিয়েছে। কাব্য মেঘের মাথায় হাত বুলে বিছানায় উঠে শুয়ে পড়ে। পরে সকালে কাব্য ঘুম থেকে উঠে দেখে মেঘ রুমে কাজ করছে। কাব্য উঠতে মেঘ তার দিকে তাকায়। গুড মর্নিং। মেঘের দিকে তাকিয়ে কাব্য একটু অবাক। কাল তার সাথে রাগ করেছিল, তাও আজ এমন ব্যবহার। কাব্য মাথা নেড়ে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় সাদা শার্ট রাখা। কাব্য কিছু না বলে সেটা পরে আয়নার সামনে দাঁড়ায়। মেঘ রুমে এসে কাব্যের দিকে তাকিয়ে থাকে। অনেকদিনই সে নিজের পছন্দ মতো কাব্যকে জামা বাছাই করে দিয়েছে, কিন্তু কাব্য পরেনি, কিন্তু আজ পড়েছে। কাব্য নাস্তা করে বের হবে, তখনই মেঘ সামনে এসে দাঁড়ায়। নাও, এতে দুপুরের খাবার আছে। নোনতা নাকি আর ঝাল? মানে কাল রান্না ভালো হয়নি? যেন কিছুই জানো না। সত্যি বুঝতে পারছি না কি বলছো। আমাকে কষ্ট দিতে কাল নোনতা খাবার দাওনি? কি বলছো এসব? হ্যাঁ সত্যিটাই।
না কাব্য, কাল তো তোমার জন্য স্পেশাল রান্না করেছিলাম, নোনতা কেন হবে? তাহলে আমার কাছে নোনতা খাবার কেন গেল? সেটা তো আমিও জানি না। যাই হোক, বেরোচ্ছি। খাবারটা নিয়ে যাও। কাব্য মেঘের দিকে তাকায়, মেঘ নিজের দিকে তাকিয়ে আছে। কাব্য খাবারের বক্সটা নিয়ে নেয়। আসছি, টেক কেয়ার। বলে কাব্য বেরিয়ে যায়। মেঘ চমকে ওঠে। কি বললো কাব্য? আজ প্রথমবার? আজ মেঘ প্রচন্ড খুশি হয়। কাব্য অফিসে গিয়ে কেবিনে বসে কাজ শুরু করে। কে নোনতা খাবার দিল তা নিয়ে আর ভাবলো না। তখনই অফিসে নিশির প্রবেশ। অফিসের সব ছেলের চোখ তার উপর পড়ে। কালো শাড়ি তার পাতলা, পেট দেখা যাচ্ছে। হাতা কাটা, সবাই যেন চোখ দিয়ে ঘিরে নিচে থাকে। নিশা সোজা কাব্যের কেবিনে প্রবেশ করে। কাব্য তখন ফোনে কথা বলা মাত্রই কাজে মন দেয়। নিশে এসে পাশে দাঁড়ায়। কেমন লাগছে আমায়? ভালো। একবার ভালোভাবে দেখো। দেখার কিছু নেই। সবাই তো হা হয়ে দেখছে। দেখতেই পারে। কাব্য, বলো না কেমন লাগছে। ভালো। চলো কিছু খেয়ে আসি। কাজ আছে। ধুর, নিশি কাব্যের কাছে এসে বসে। কাব্য কাজে ব্যস্ত। নিশি বারবার নিজেকে কাব্যের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু কাব্যের সেদিকে খেয়ালই নেই। তখনই দরজায় নক হয়। আসবো? গলা শুনেই কাব্য সামনে তাকায়। কালো জামা পরে মেঘ দাঁড়িয়ে আছে দরজায়। তোলা চুলার মুখে হাসি। কাব্য ঝট করে দাঁড়িয়ে যায়। এসো। মেঘ ভেতর আসে। নিশির অবস্থা দেখে মেঘের একটু রাগ হয়। এই পেট নেই ভাবে কেন? আর কাব্যের এত কাছে কেন? হঠাৎ অফিসে কেন? আসলে আমার কি? মানে বলে ফেলো। কিছু টাকা লাগবে। সে টাকার জন্য আসা। মেঘ রাগি চোখে তাকায়। ও, কাব্য পকেট থেকে মানিব্যাগটা বের করে মেঘের হাতে দেয়। আরে তুমি দাও। যত লাগে নাও। 2000 হলেই হবে। মেঘ 2000 টাকা নেয়। হঠাৎ টাকা? আসলে বলতে হবে না, তুমি কারণ ছাড়াই নিতে পারো। কেন কাব্য? কাব্য উত্তর দেন। তাহলে আসি। দাঁড়াও। কিছু বলবে? হ্যাঁ, ধরো। কি এটা? খুলে দেখো। চুরি? মেঘ, আসলে কাল রাতে তোমার চুড়িগুলো আমার জন্য পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, তাই। কাব্য এসবের দরকার ছিল না। এবার যাও। মেঘ খুলে দেখে নীল চুড়ি। মেঘ হেসে বেরিয়ে যায়। নিশি প্রচন্ড রাগ হয়, আর সে রাগে গজ গজ করতে করতে বেরিয়ে যায়। অবশ্যই বাইরে একটা কোনায় দাঁড়িয়ে মেঘ অপেক্ষা করতে থাকে একটা রিক্সার জন্য। কিন্তু হঠাৎ মেঘ বুঝতে পারলো কে একজন তার মাথার পেছনে জোরে আঘাত করেছে। মেঘ জ্ঞান হারায়। পেছন থেকে কে একজন তাকে টেনে নিয়ে যায়। বিকেলে কাজ শেষ করে কাব্য অফিস থেকে বের হয়। আজ মুডটা বেশ ভালো, কিন্তু কেন জানি মনে একটা অস্বস্তি কাজ করছে। বাইক নিয়ে বাসায় চলে আসে কাব্য। বাসায় ঢুকতে মা এসে সামনে দাঁড়ায়। তুই একা কেন? তো মেঘা আসেনি? মেঘ, ও তো অনেক আগেই চলে এসেছে। কই না তো, এখনো তো ফেরেনি। কি বলো মা, 6টা বাজে? এখন ও কোথায় মেঘ? ও তো বললো তোর সাথে দেখা করতে যাবে। হ্যাঁ, টাকা নিয়ে চলে এসেছে তো। না তো, ওর নাম্বারও বন্ধ। আচ্ছা, ওর টাকা লাগতো কেন জানো? আসলে তোর পাঞ্জাবিটা ভুলে ছিঁড়ে ফেলেছে ও, তাই ভাবলো আর একটা কিনে আনবে। আচ্ছা, আমি শপিং মলে খুঁজে আসি। বলে কাব্য বাইক নিয়ে বেরিয়ে যায়। রাস্তা দেখলো নিশি দাঁড়িয়ে আছে। এই সময় একটা নিশি ব্রিজ একা থাকে, ওর এটা অভ্যাস। কাব্য, কই যাচ্ছ? আসলে চলো, আমিও যাচ্ছি। আচ্ছা। এসে বাইকে উঠে বসে। দুজনে আশপাশের সব শপিং মল খুঁজতে থাকে। রাত 11টা বাজে, এখনো মেঘকে পায়নি। কাব্যের চোখ লাল হয়ে আসছে। কাঁদছে না, তবে আটকে রাখতেও পারছে না। খুব চিন্তা হচ্ছে। মেঘের কিছু হয়ে যায়নি তো? কাব্য হতাশ হয়ে রাস্তার পাশে বসে পড়ে। এসে এসে কাঁধে হাত দেয়। চিন্তা করো না, আমরা মেঘকে পাবোই। নিজের কথা একটু ভরসা পায় কাব্য। তারপর উঠে দাঁড়ায়, মেঘের বান্ধবীর বাড়িতে যায়। দরজায় টোকা পড়তে দরজা খোলে। মেঘের বান্ধবী মুখ খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে, পুরো ঘাম ভিজে আছে। ভাইয়া আপনি? মেঘ এসেছিল? না তো। আচ্ছা, তোমার কাছে মেঘের ক্লোজ ফ্রেন্ডদের নাম্বার আছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে ভাইয়া? মেঘকে খুঁজে পাচ্ছি না, প্লিজ সবার নাম্বার দাও আমাকে। কাব্য মোবাইল থেকে সবার নাম্বার দিয়ে সবার কাছে জানতে চায় মেঘ গিয়েছে কিনা, কিন্তু উত্তর প্রতিবার নাই। তারপর রাত 3টা অব্দি রাস্তায় বাইক নিয়ে ছুটে বেড়ায়। শহরের হাফ ঘুরে ফেলে। নিশিও তার পাশে। একসময় কাব্য বাইক থামে রাস্তার পাশে দাঁড়ায়। নিশি পেছনে দাঁড়ায়। ওকে কেউ তুলে নিয়ে যায়নি তো? কাব্য ঘুরে তাকায়। কাব্য, এটা হতেই পারে।
এই এলাকায় এমন মানুষ কিন্তু কম নেই যারা মেয়েদের শরীরের দিকে নজর রাখে। কাব্য কিছু বলতো না। একটা জায়গা আছে, শুনেছি সেখানে রাতে এসব মানুষরা একসাথে থাকে, কিন্তু সেখানে গেলে আমরা বাঁচবো কিনা জানি না। চলো। পুলিশকে কল দিয়ে যাই। দরকার নেই। কাব্য নিশিকে নিয়ে সে জায়গার উদ্দেশ্যে যায়। নিশিকে একটা গলিতে একা রেখে কাব্য চলে যায়। কিছুক্ষণ পর দুজন লোক নিশির দিকে এগিয়ে আসে, কিন্তু কাছে আসে আগেই কাব্য সামনে আসে। লোক দুজন ভয় পেয়ে ছুরি বের করে আর পেছনে আরো লোকদের ডাক দেয়, কিন্তু ঘুরে তাকে দেখে পেছনের সবাই মাটিতে পড়ে আছে আর তাদের পাশে দাঁড়িয়ে আছে কাব্যের বন্ধুরা, হাতে হকি স্টিক। বাকি দুজন পালানোর চেষ্টা করতে কাব্য তার হাতে হকি স্টিক দিয়ে সজোরে বাড়ি দেয়। তাদেরকে তাদের 8টা জায়গায় বেঁধে রেখে মারধর করে মেঘের কথা জানতে চায় কাব্য আর বাকিরা, কিন্তু কিছুই জানা যায় না। এটাই কাব্যের শেষ চেষ্টা, তাও কাজ হলো না। এবার কোথায় খুঁজবো মেঘকে? বন্ধুরা সবাই তাকে বলে চারদিকে ছুঁড়ে খুঁজে বেরিয়ে পড়ে। এদিকে মেঘের জ্ঞান ফিরে একটা অন্ধকার রুমে একটা ছোট লাইট জ্বলছে। মেঘ তাকিয়ে দেখে তাকে কেউ বেঁধে রেখেছে। হঠাৎ সামনের দরজা খুলে একটা লোক ভেতরে আসে। ওই উঠে গেছিস? তোর কোনো দোষ নেই, কিন্তু একটাই ভুল করলি কাব্যের জীবনে এসে, তাই এই শাস্তিটা তোকেই পেতে হবে। বলে লোকটা একটা রুমাল মেঘের নাকে চেপে ধরে, তাতে মেঘ আবার জ্ঞান ফেরে। মুখে পানি মারতে জ্ঞান ফেরে মেঘে। সে লোকটার সামনে দাঁড়িয়ে আছে আর পাশে আরো কিছু লোক, সবার হাতে বন্দুক। মেঘ ভয়ে ভয়ে তাকায়। লোকটা এক প্লেট খাবার মেঘের সামনে দিয়ে মেঘের হাতের বাঁধন খুলে দেয়। আমাকে ছেড়ে দিন প্লিজ। বেঁচে আসিস এটাই অনেক, চুপচাপ খেয়ে নে। ঘুরে হাঁটা শুরু করে। মেঘ কেঁদে দেয়, খুব খিদে পেয়েছে তাই খাবারটা চুপচাপ খেয়ে নেয়, কিন্তু কাব্যের কথা খুব মনে পড়ছে। অন্যদিকে রাত পেরিয়ে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। কাব্য এখনো সারা শহরের সব দিক খুঁজে যাচ্ছে মেঘকে। নিশি কাব্যের সাথে নেই, সে নিজের গাড়িতে করে আলাদাভাবে খুঁজতে গেছে। কাব্য বাসার কাছের ব্রিজে এসে থামে। ফোন বেজে ওঠে তার। হ্যালো, কাব্য কোথায়? তুমি ঠিক আছো? জি, কেন? আরে আমরা যে প্রজেক্টের কন্ট্যাক্ট পেয়েছি, সে কোম্পানিতে গিয়ে সাদ্দাম সাহেব বলেছে তাদের কন্ট্যাক্ট দিতে। তুমি নাকি আর এই প্রজেক্টে ফিরবে না। কি? কাব্য কোনো সমস্যা? আপনাকে পরে বলবো, এখন কাজ আছে। বলেই কাব্য কল রেখে দেয়। সাদ্দাম অনেক আগে থেকে প্রজেক্টটা চাইছিল, কিন্তু কাব্য আর নিশি হুট করেই তা পেয়ে যায়। আর এখন সাদ্দাম আচার আচরণ সে যাতে কাব্য আর অফিসে না ফেরে। ভেবেই কাব্যের শরীরে আগুন জ্বলে ওঠে। বাইক ছোটায়, সাদ্দামের বাড়ির সামনে এসে থামে। কাব্যকে বাড়ির ভেতর দেখে সাদ্দাম দোতলা থেকে নেমে সোফায় বসে। কাব্য যে আমার কি সৌভাগ্য, কাব্য আমার বাড়ি। কাব্য সাদ্দামের সামনের সোফায় বসে। প্রতিবার তোকে দেখলে আমার মিক্সড ব্রিডের কথা মনে পড়ে। কেন? তোর বাবা একজন ভালো মানুষ ছিলেন, মাও খুব ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু তাদের ঘরে এমন কুত্তার বাচ্চা কিভাবে জন্ম হলো? কাব্য কি? আমার বাড়ি কি মনে করে? মেঘ কোথায়? কোন নেই? মেঘ কোথায়? আমি জানতাম সবার আগে এই প্রশ্ন করবি। হ্যাঁ, আমি তোর বউকে কিডন্যাপ করেছি, আর ততক্ষণ ছাড়বো না যতক্ষণ প্রজেক্টটা আমার হাতে পায়। আর 48 ঘন্টা পর তোকে প্রজেক্টের বিবরণ জমা দিতে হবে, না হলে এই প্রজেক্ট আমার হয়ে যাবে। 48 ঘন্টা? মেঘ কোথায় তা তুই আর 48 মিনিটের আগেই বলবি। আচ্ছা, কিভাবে? আরে মেহমান বাড়ি আসছে, চা কফি কিছু তো বল, মিনিটের আগেই বলবি। এই 2টো কফি দাও তো। কাব্য হাসি মুখে তাকিয়ে আছে। সাদ্দাম একটু চিন্তায় পড়ে, কাব্য এত শান্ত কিভাবে। কিছুক্ষণ পর কফি চলে আসে। কাব্য শান্তভাবে কফিতে চুমুক দেয়। সাদ্দাম ঘামছে। হঠাৎ সাদ্দামের ফোন বেজে ওঠে। সাদ্দাম কাব্যের দিকে তাকায়। ফোনটা তোল। হ্যালো, কি হয়েছে? কাঁদছো কেন? সাদিয়া আর সাবির স্কুলে নেই, ওদের পাওয়া যাচ্ছে না, আমার খুব ভয় হচ্ছে। সাদ্দামের হাত থেকে ফোন পড়ে যায়। কাব্যের দিকে তাকায়। কাব্য, তুই নিজের স্বার্থের জন্য এইটুকু বাচ্চাদের। আমার পুরো নামটা হয়তো ভুলে গেছিস তাই না? তুষার আহমেদ কাব্য। আর আমার নেচারও ভুলে গেছিস তাই না? তুষার সময় অনুযায়ী বরফ, সময় অনুযায়ী তুষার ঝড়। আমার বাচ্চারা কোথায়? মেঘ কোথায় বল, বাচ্চাদের ফিরে পাবি। আমার পুরনো গোদাম ঘরে। কাব্য উঠে হাঁটা শুরু করে। কাব্য বেরিয়ে যেতেই সাদিয়ার সাব্বির চিপস আর জুস হাতে ভেতরে আসে। কাব্য বাইক নিয়ে ছুটে যায় গুদামের দিকে। গুদামের সামনে বাইক রেখে ভেতরে যায় কাব্য। দূরে দেখে একটা আলো জ্বলছে আর কাকে যেন বেঁধে রাখা হয়েছে।
কাব্য ভালো করে তাকানোর চেষ্টা করতে হঠাৎ কাব্য বুঝলো এটা ফাঁদ ছিল। তার পেছন থেকে কেউ একজন মাথার পেছনে জোরে একটা বাড়ি মারে আর কাব্য জ্ঞান হারায়। চাপের চোখ খুলে দেখে একটা বন্ধ করে তাকেও একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। সামনে মেঘকে বেঁধে রাখা হয়েছে। মেঘ, মেঘের মুখ বাঁধা, মেঘের চোখ ছলছল করছে। তখনই জ্ঞান ফিরলো তাহলে? এসবের মানে কি? শান্ত হ ভাই, এত রাগ কেন? কাল বিকাল অব্দি এখানে থাক, তারপর না হয় ছেড়ে দিব। ও আচ্ছা, এখনো দম কমেনি? আমি এত কাঁচা কাজ করি না। আসার সময় পুলিশ আর ফ্রেন্ডের লোকেশন দিয়েই এসেছি, আর আমার ফোন এখনো চালু। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। সাদ্দাম চমকে যায়, কিন্তু মনে হচ্ছে সে অন্য কিছু ভেবে রেখেছে। সাদ্দাম কোমর থেকে তার বন্দুকটা বের করে কাব্যের মাথায় ধরে। কাব্যের চোখে কোনো ভয় নেই। আর যদি তুই নাই থাকিস? আমি না থাকলে এই প্রজেক্ট নিশি পাবে, কারণ সব ডিটেলস নিশির কাছে। তাহলে তোরা আমার কোন কাজের? বলেই সাদ্দাম বন্দুক মেঘের মাথায় তাক করে। তখনই কাব্য বাতন খুলে দাঁড়িয়ে যায়। সাদ্দাম খেয়াল করে কাব্যের হাতের ব্রেসলেটে একটা ছোট ছুরি। কাব্য, ম্যাজিক। সাদ্দাম বন্দুক মেঘের মাথায় তাক করে, কিন্তু সে ট্রিগারে চাপ দেবে তার আগে পেছন থেকে কারো রুমে আসার শব্দ হয়। সাদ্দাম জট করে সেদিকে ঘুরে দেখার সেই সুযোগে কাব্য দ্রুত সাদ্দামের হাত থেকে বন্দুক নিয়ে তার মাথায় তাক করে। রুমে প্রবেশ করে পুলিশের কাব্যের বন্ধুরা। ডিরেক্ট পেলাম কাব্য। নিচে এসে মেঘের বাঁধন খুলে দেয়। পুলিশ সাদ্দামকে নিয়ে যায়। কাব্য ঘুরে তাকাতে মেঘ কাব্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমি ভেবেছি আর কখনো দেখতে পাবো না। মেঘ, কান্না থামাও, আমি আছি তো। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য মেঘকে নিয়ে বেরিয়ে আসে। বাইকে করে বাসার দিকে রওনা দেয়। মেঘ কাব্যের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, আর কাব্য এক হাত দিয়ে তাকে ধরে আছে। বাসায় ফিরে আসতেই মা আর মেঘের বাবা মা মেঘকে ঘিরে নানা প্রশ্ন করে। মেঘ তাদের সবকিছু বলে। এদিকে কাব্য রুমে চলে যায়। কিছুক্ষণ পর মেঘ রুমে গিয়ে দেখে কাব্য বারান্দায় চেয়ারে বসে আছে। মেঘ গুটি গুটি পায়ে কাব্যের পাশে দাঁড়ায়। তুমি কিছু খাওনি তাই না? কাব্য হ্যাঁ সূচক মাথা নাড়ে। অনেক খুঁজেছো আমায়? কেন? মানে তুমি তো আমাকে শাস্তি দিতে চাও, তাহলে আমি মরে গেলেই তো হয়। বোকা বোকা কথা বলবে না। কেন? তুমি আমার স্ত্রী, তোমাকে শাস্তি শুধু আমিই দেব। অন্য কেউ তোমার গায়ে হাত দেবে তা আমি হতে দেব না। কেঁদেছো? না। ভালোবাসো? কাব্য উত্তর দেয় না। মেঘ কিছু না বলে কাব্যকে টান দিয়ে দাঁড় করায়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। কাব্য কিছু না বলে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে কাব্যের ঘুম ভেঙে যায় পানির ঝাপটায়। চোখ খুলে দেখে মেঘ বেয়া চুল নিয়ে পানির ঝাপটা দিচ্ছে না। আরে আরে, উঠো, সকাল হয়েছে। কাব্য আর কি করবে, উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মেঘের বাছাই করা শার্টটা পরে নাস্তা করে দরজার কাছে দেয়। মেঘ অফিস থেকে ব্যাগ নিয়ে পেছনে দাঁড়ায়। আসি। শোনো, কি? আই লাভ ইউ। কাব্য কিছু বললো না, বেরিয়ে যায়। বের হয়ে মুচকি এসে বাইকে উঠে বসে। হাফ রাস্তা গিয়ে কাব্য আবার বাইক ঘুরিয়ে ফেলে। কি মনে করে নিশি প্রজেক্টের কাজ করছে, তাই কাব্যের উপর আজ কোনো চাপ নেই। কাব্য বাইক নিয়ে কোথাও একটা চলে যায়। 11টা বাজে। দরজায় টোকা পড়লে দরজা খোলে মেঘ। দেখলো কাব্য দাঁড়িয়ে আছে। তুমি? আম্মু কই? রুমে। আচ্ছা চলো। কাব্য মেঘের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। দরজা লাগিয়ে কাব্য একটা খাঁচা বের করে। খাঁচা থেকে সুন্দর একটা বিড়াল বের করে কাব্য। বিড়াল? হ্যাঁ, কিউট না? হ্যাঁ, অনেক। কিন্তু কি করবে? তুমি রাখবে এটা? সত্যি? হ্যাঁ, বাসায় একা থেকে কি করবে আর? আমার জানটা। কি? না, কিছু না। মেঘ বিড়াল কোলে নেয়। আচ্ছা, আমি যাই। বাবুর জন্য খাবার নিয়ে এসো। বাবু? এই বাবু। ও আচ্ছা। কাব্য বেরিয়ে আসে। মেঘের বিড়াল পছন্দ অনেক, কিন্তু কাব্যের না। তাও মেঘের জন্য বিড়ালটা নিয়ে আসে সে। রাতে বাসায় ফিরে দেখে মেঘ বিড়ালকে শুয়ে আছে। এই যে ম্যাম, নিন। মেঘ এসে কাব্যের হাত থেকে খাবার নিয়ে চলে যায়। কাব্য ফ্রেশ হতে মেঘ কাব্যকে খাবার দেয়, তার পাশে বসে। দিন কেমন গেল? অনেক ভালো। মেঘ আজ কাব্যকে দেখে বারবার অবাক হচ্ছে। কাব্য বদলে যাচ্ছে। আর কিছুক্ষণ গল্প করে দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে কাব্য কাজ শেষ করে বাসায় ফিরে রুমে গিয়ে দেখে সব লন্ড ভন্ড হয়েছে। এসব কিছু এলোমেলো। মেঘ কোথায়? কাব্য দ্রুত বারান্দায় গিয়ে দেখে
মেঘ মুখ ঢেকে বসে আছে। কি হয়েছে তার? আর রুমের এই অবস্থা কেন? কাব্য ধীরে ধীরে মেঘের কাছে দাঁড়ায়। মেঘের কাঁধে হাত দিতেই মেঘ চমকে তাকায়। মেঘ কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে। কি হয়েছে? মেঘ দাঁড়িয়ে কাব্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আরে বলবা তো কি হয়েছে? মিস্টার বিল্লুকে পাচ্ছি না। কাব্য এটা শুনে বোকা হয়ে যায়। বিড়ালের জন্য এই অবস্থা? হাস্যকর। ও আচ্ছা। কাব্য মেঘকে বিছানায় বসে এক গ্লাস পানি দেয়। আমি খাবো না, আমার মিস্টার বিল্লু কই? পানিটা খাও, তারপর না হয় চোখ দিয়ে আবার বের করে দিও। মেঘ গ্লাসটা হাতে নিয়ে কাঁদছে। কাব্য উঠে বাথরুমের বাইরে যায়। কোথায় যেতে পারে বিড়ালটা? এটা পোষা বিড়াল, তাই বাড়ির বাইরে তো যাবেই না, বাড়ির ভেতরেই আছে। কাব্য হঠাৎ খেয়াল করে তার যে রুমটা ফাঁকা, সেই রুমের দরজা একটু খোলা। কাব্য ধীরে ধীরে সেই রুমে গিয়ে দেখে মহারাজ শুয়ে আছে বিছানায়। কাব্যকে বিড়ালটা কোলে নিয়ে নিজের রুমে আসে। মেঘ দেখে ছুটে আসে। আমার বিল্লু। ফাঁকা রুমটা চেক করনি? ওই রুম তো বন্ধ। না, আম্মু সকালে খুলে রেখেছিল। জানতাম না। এবার চোখ মোছো। কাব্য ফ্রেশ হতে চলে যায়। ফিরে দেখে মেঘ বিড়ালটি কোলে নিয়ে বসে আছে। সারাদিন কিছু খাওয়া হয়েছে? না। কাব্য মাথা নেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে মেঘের পাশে বসে মেঘ অসহায়ের মতো তাকায়। কাব্য বুঝতে পারে মেঘ ভাবছে সে কিভাবে খাবে। তোলে তো বিল্লু। কাব্য হেসে মেঘকে অবাক করে মেঘের মুখে খাবার তুলে দেয়। মেঘও খেয়ে নেয়। কাব্যের দিকে মেঘ তাকিয়ে থাকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। পানি। কাব্য পানিও খাইয়ে দেয়, যেন একটা বাচ্চাকে সামলাচ্ছে কাব্য। খাবার শেষ করে কাব্য বেরিয়ে যায়। মেঘ বিল্লুকে ঘুম পাড়িয়ে উঠে ফ্লোরে বিছানা করতে থাকে। কাব্য এসে দেখে মেঘ ফ্লোরে বসে আছে। উপরেই ঘুমাতে পারো, আর এমনিতেও আজ হয়তো বৃষ্টি হবে। আমি? কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ায়। মেঘ বিছানায় উঠে শুয়ে পড়ে। এদিকে মেঘ কারোর সাথে কথা বলছে যে কাব্যকে রাত থেকে সরাতে হবে। খুব জলদি হয়ে যাবে, সামনে একটা বিশেষ দিন আছে, সেদিনই হবে ওর শেষ দিন। তোমার উপর সন্দেহ কি করে? না, সম্ভব না। আচ্ছা, এখন রাখি, সুযোগ হলে কথা বলবো। সকালে কাব্যের ঘুম ভেঙে যায় মিউ শব্দে। উঠে দেখে মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। কি দেখো? শোনো না। কি? আই লাভ ইউ। এটা বলতে তাকিয়ে আছো? হ্যাঁ। তুমি নেশা করো? না তো। কাব্য উঠে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে রেডি হয়ে নাস্তা করে দরজার সামনে দাঁড়ায়। এসে অফিসের ব্যাগ দেয়। কাব্য বের হবে তখনই মেঘ হাত ধরে। কিছু বলবে? মেঘ কিছু না বলে কাব্যের পায়ের উপর পা দিয়ে উঠে কপালে চুন দেয়। কাব্য অবাক হয়ে তাকায়। সাবধানে যেও। কাব্য একটু লজ্জা পেয়ে বেরিয়ে যায়। বাইকের সামনে এসে দাঁড়ায় কাব্য। তারপর জানালার দিকে তাকিয়ে দেখে মেঘ তাকিয়ে আছে। কাব্য মাথা নেড়ে বাইকে উঠে রওনা দেয় অফিসের দিকে। মেঘ রুমে গিয়ে ক্যালেন্ডারের দিকে তাকায়। কিছুদিন পর এই স্পেশাল দিনটা। কাব্যকে চমকে দেবে সে। অন্যদিকে রাজ আর সপ্তাহ তারা ভাবছে, ভাইয়া চিন্তা করিস না, আমি খুব জলদি বের হয়ে যাব। তুই শুধু তোর কাজটা শেষ কর। রাজ মাথা নেড়ে বেরিয়ে যায়। এদিকে অফিসে আসবো কাব্য? এসো। কি করছো? এই তো কাজ এগিয়ে রাখছি। ওহ, ছাড়ো তো। কিছু বলবা? বলছি কোথাও ঘুরতে যাবা? এখন? কাজের চাপ নেই। না না থাক। চলো না। না, নিশি বাকিদের উপর চাপ হয়ে যাবে। তা ঠিক। নিশি কাব্যের পাশে বসে কাজ থাকতে থাকে। এই সাকিব, নাও। কাব্য তাকিয়ে দেখে নিশি কফি তার দিকে এগিয়ে ধরে আছে। তুমি কিভাবে জানলে যে আমার কফি লাগবে? কাব্য, তোমার প্রতিটা জিনিস আমার মনে আছে। বাহ, বেশ ভালো। কাব্য কফি হাতে নেয়। নিশি কাব্যের দিকে তাকিয়ে থাকে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাসে ফিরে মিষ্টি নেই। মা? কি রে হাতে মিষ্টি যে? না মা, এমনি ইচ্ছে হলো। আচ্ছা দে। মেঘ কোথায়? ও তো রুমে। আচ্ছা। কাব্য রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে মেঘ শাড়ি ঠিক করছে। কাব্যকে দেখে হাসি মুখে তাকায়। কাব্য কি যেন একটা লক্ষ্য করে মেঘের দিকে এগিয়ে আসে। কুচিটা ঠিক নেই। ঠিক করে দাও। কাব্য মেঘের পরনে কুচির দিকে তাকায়, কিন্তু পরপরই হাঁটু গেড়ে বসে মেঘের শাড়ির কুচি ঠিক করতে থাকে। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। শেষে শাড়ির শেষটা পেটের কাছে গুজে দিতেই মেঘ কেঁপে ওঠে।
কাব্যের স্পর্শ পেয়ে সারা শরীর কেঁপে উঠে মেঘের। চোখ বন্ধ করে ফেলে। কাব্য উঠে দাঁড়ায়। মেঘ লাজুক চোখে কাব্যের দিকে তাকায়। আরেকটা জিনিস বাকি। কি? কাব্য মেঘের চুলের খোপা খুলে দেয়, আর সাথে সাথে মেঘ পিঠ বেয়ে নেমে আসে মেঘের চুল। এবার ঠিক আছে। কাব্যের দিকে তাকিয়ে আছে মেঘ। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? কাব্য হেসে ফ্রেশ হতে চলে যায়। কাব্য ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ এখনো একভাবেই দাঁড়িয়ে আছে। কাব্য এসে ধাক্কা দিতে কেঁপে ওঠে মেঘ। কি হলো তোমার? ওই কিছু না তো। এই, তোমার তো খিদে পেয়েছে তাই না? চলো। বলেই মেঘ বেরিয়ে যায়। কাব্য কিছুই বলছিল না। রাতে খাবার শেষ করে কাব্য আবার রুমে গিয়ে বারান্দায় বসে। চেয়ারের পাশে মেঘ এসে দাঁড়ায়। খাবার কেমন ছিল? ভালো। শুধু ভালো? অনেক ভালো। সত্যি? সত্যি তো? নুন বেশি হয়েছে। আগে বলনি কেন? 2 বার সত্যি বললাম, বিশ্বাস হয়নি। একবার মিথ্যা বলতেই বিশ্বাস হয়ে গেল। পাগলি। তোমার কি? কিছু না। কাব্য ফোনে কি যেন করছে। তুষার। অনেকদিন পর এই নামে ডাকলাম। আমার নামই এটা। তাও বেশি তো কাব্যই বলি। শোনো না। কি? আই লাভ ইউ। কাব্য কিছু বলল না। পরের দিন সকালে কাব্য বের হয় অফিসের জন্য। বাইকে করে রওনা দেয়, কিন্তু একটু পরে বুঝতে পারে তার বাইকের ব্রেক কাজ করছে না। তারপর কিছুটা আহত হয়ে বাসায় ফিরে। বিকেলে মেঘ দরজার শব্দ শুনে দরজা খুলতেই তার হাত থেকে গ্লাস পড়েছে। দরজা খুলে মেঘ দেখলো সামনে কাব্য দাঁড়িয়ে আছে, আর কাব্যের মাথার হাতে ব্যান্ডেজ। কাব্য, কিভাবে হলো এসব? তুমি ঠিক আছো? চুপ, আস্তে। আম্মু কোথায়? দাঁড়াও, ডেকে আনি। বলেই মেঘ দৌড়ে যায়। যা, ভেবেছিল মাকে জানাবো না, কিন্তু মেঘ তো। এরপর যা হবার তাই হলো। কাব্যকে পড়তে হলো কান্না, মন খারাপ আর প্রশ্নের মুখে। সব কাটিয়ে রুমে এসে শুয়ে পড়ে কাব্য। কিছুক্ষণ পর মেঘ আসে রুমে কাঁদতে কাঁদতে। আবার কি? যদি কিছু হয়ে যেত? বলে হতো। মেঘের মুখ কালো হয়ে যায়। কাব্য বাইরের দিকে তাকিয়ে ভাবতে থাকে বাইকের ব্রেক ফেল হলো কিভাবে। পরে সকালে কাব্যের অ্যাক্সিডেন্টের কথা জেনে বাসায় আসে নিশি। মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। এসে রুমে গিয়ে কাব্যের পাশে বসে। কতবার করে বলি বাইক সাবধানে চালাবা, কিন্তু না, শুনবে না। নিশি, বাইকের ব্রেক কাজ করছিল না। মানে? হ্যাঁ, ব্রেক আগে থেকে নষ্ট ছিল। কিন্তু হ্যাঁ, এটা তো সম্ভব না। প্রায় আমি বাইক ঠিক করিয়ে রাখি, তাও কিভাবে সেটাই বুঝতে পারছি না। কেউ ইচ্ছা করে। কিন্তু কে করবে? দেখো, তোমার আশেপাশে অনেক মানুষ আছে। মেঘ দরজার পাশে দাঁড়িয়েছিল। নিশি, দেখো, কাউকে বিশ্বাস করা যায় না। আজ তুমি বিছানায় শুয়ে আছো, কাল কবরেও থাকতে পারো। তা থাকতে পারি। যাই হোক, নিজের খেয়াল রাখো। আমি কাজ শেষ করে বিকেলে আসবো। নিশি যাওয়ার সময় একবার মেঘের দিকে তাকায়। মেঘ কিছু বলল না। দুপুরে নিশি কাজ শেষ করে কাব্যকে কল দেয়। নিশি, বলো। খেয়েছো? না, মেঘ খাবার নিয়ে আসছে। কি রান্না হচ্ছে? জানি না। 1 মিনিট, তোমাদের রান্না তো আমি যখন ছিলাম তখনই হয়ে গেছিল। আরে না, মেঘ তো বললো ও মাত্র রান্না শুরু করেছে। কাব্য, তুমি আমি আসার আগে খাবার খাবে না। বলে নিশি কল কেটে দেয়। কাব্য কিছুই বুঝতে পারলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মেঘ খাবার নিয়ে রুমে আসে। নাও, খাবার তৈরি। এদিকে নিশি দরজা নক দিতেই কাব্যের মা দরজা খুলে। নিশি দ্রুত রান্না করে যায়। দেখলো সেখানে একটা ছোট পোকা রান্নার পাতিলের পাশে মরে পড়ে আছে। নিশি দ্রুত বেরিয়ে যায়। কাব্য খাবার মুখে নেবে, তখন একটা হাত এসে টান দিয়ে খাবার ফেলে দেয়। কাব্য তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। কি হয়েছে নিশি? আমার কি হয়েছে? আর মেঘ, তোমার কি হয়েছে? তুমি তো কাব্যকে ভালোবাসো, তাহলে কেন মারতে চাইছো ওকে? নিশির কথা শুনে কাব্য আর মেঘ পাথর হয়ে যায়। কি বাজে কথা বলছো? আমি সকালে যখন এসেছি তখন রান্নাঘরে রান্না করা ছিল, এখন আবার কেন? আর মিথ্যা কথাই বা কেন যে রান্না হয়নি? আর এইমাত্র দেখলাম রান্নার পাশে একটা পোকা মরে আছে। তাতে কি? কাব্য, খাবারে বিষ আছে। নিশি, কি বলো এসব? আমি কেন কাব্যকে বিষ দিব? সেটা তো আমিও জানতে চাই মেঘ। ঠিক আছে, তাহলে খাবারটা আমি খাচ্ছি। বলে মেঘ খাবারটা খেয়ে নেয়। নিশি মেঘের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মেঘের কিছুই হয় না। খাবার শেষ করে মেঘ মন খারাপ করে বেরিয়ে যায়। নিশি ভোগ করে বসে পড়ে। নিশি, কি হয়েছে তোমার? হুট করে নিশি মুখে হাত দিয়ে ঢেকে কেঁদে ওঠে।
কাব্য বুঝে ওঠে না কি হলো। তারপরে নিশি উঠে বেরিয়ে যায়। রাতে কাব্য রাতের খাবার খেতে টেবিলে বসে, কিন্তু মেঘ শুধু মার নিজের খাবার আনে। আমাকেও দাও। না, যদি বিষ দিয়ে দেই। কাব্য বুঝলো এখনো রেগে আছে মেঘ। খাবার শেষ করে মেঘ রান্না করে দেয়। কাব্য পিছু পিছু যায়। এখনো ডাক? রাগ না করলে তো আবার বিষ দিতাম। মেঘ, নিশি ভুল করে বলেছে আর তুমিও। কাব্য, আমি কষ্ট পেয়েছি তুমি বোঝো না। আমি তোমাকে মারতে চাই, এটা ভাবাটাও আমার জন্য মৃত্যুর মতো। আরে বোকা মেয়ে। কাব্যের কথা শেষ হবার আগে মেঘ বেরিয়ে যায় রাগ করে। কাব্য দাঁড়িয়ে থাকে। মেয়েদের রাগ কমানো এত সহজ না। এদিকে নিশি নিজের রুমে বসে আছে, চুপচাপ কি যেন ভেবেই যাচ্ছে, কিন্তু কি সেটা। পরে সকালে কাব্য অফিসে বেরিয়ে যায়। কাব্য যেতেই বাসায় অনেকগুলো ছেলে ঢুকে যায়। মেঘ তাদের নিয়ে বাসার ভেতরে চলে যায়। তারপর সবাইকে বলে দেয় কার কি করতে হবে। কাল যে সেই স্পেশাল দিন, কাব্যের জন্মদিন, সবাই বাসা সাজানো শুরু করে। মেঘ নিজের হাতে নিজের রুম সাজাতে থাকে। দুপুরে কাব্যের পছন্দের সব খাবার রান্না করা শুরু করে। কাব্যের সব বন্ধু বান্ধবীরা চলে আসে। দুজন বন্ধু চলে যায় কাব্যকে ব্যস্ত রাখতে। দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। এসে অফিসে নেই। কাব্য একটা রেস্টুরেন্টে বসে আছে। সামনে ফাহিম, পাশে তামিম বসে আছে। আবার ব্রেকআপ? ফাহিম নিজের ব্রেকআপের গল্প শোনাতে থাকে। কাব্য শুনতে থাকে গালে হাত দিয়ে। সময় পেরিয়ে যায়, রাত 12টা বেজে এসেছে। এবার তো উঠতে হবে। কাব্য তাদের থেকে বিদায় নিয়ে বাসার কাছে আসে। আজ তার খবর আছে। এমনিতেই মেঘ রেগেছিল তার উপর এত দেরি। আমি ভয়ে ভয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আজও দরজা খোলা কেন? আমি ভেতরে চলে যাই। লাইট অফ কেন? বাসা থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আমি হাতের লাইটের সুইচ চাপ দিতেই সামনে একটা মাত্র লাইট জ্বলে ওঠে। তার নিচে কেউ একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কে? বলতেই মেঘ ঘুরে তাকায় কাব্যের দিকে। মেঘ নাকি কোনো পরী? কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মেঘ কাছে এসে হাসি মুখে কাব্যের দিকে তাকিয়ে থাকে, মাথা একটু কাত করে। কাব্য কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। তখনই মেঘ হাঁটু গেড়ে বসে পড়ে, একটা আংটি বের করে কাব্যের দিকে এগিয়ে দেয়। ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার প্রতিটা খারাপ মুহূর্তের ভাগ নিতে চাই। আমার সুখের প্রতিটা অংশ তোমাকে দিতে চাই। শুভ জন্মদিন কাব্য। কাব্য কিছু বলছে না, হেসে তাকিয়ে আছে। মেঘ দাঁড়িয়ে কাব্যকে আংটিটা পরিয়ে দেয়। মেঘ কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য সে সবকিছু ভুলে মেঘকে বুকে চেপে ধরে। তখন সব লাইট জ্বলে ওঠে আর সবাই শুভ জন্মদিন বলে ওঠে। কাব্য আঁকতে উঠে দূরে সরে যায়। সবাই হেসে ওঠে, মেঘও হেসে ওঠে। কাব্য সবাইকে ধন্যবাদ দেয়। তারপর কাব্য রুমে চলে যায়। মেঘও গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কি মিস্টার, সারপ্রাইজ কেমন দিলাম? ভালোই। যাও পাঞ্জাবিটা পরে আসো। কাব্য মাথা নেড়ে সায় দেয়। কিছুক্ষণ পর কাব্য পাঞ্জাবি পরে বের হয়। তারপর কেক কাটা হয়। এসব কিছুর পর কাব্য ছাদে চলে যায়। কাব্যের কিছু একটা ঠিক লাগছে না। তখনই মেঘ এসে সামনে দাঁড়ায়। কি মিস্টার, একা কেন? কিছু না তো, তুমি কি কিছু বলবে? বসো। কাব্য চেয়ারে বসতেই মেঘ কোলে বসে পড়ে। কাব্যের গালের সাথে গাল মিলিয়ে রাখে মেঘ। মেঘ চুল খুলে দেয়। কাব্য আলতো ভাবে মেঘের ঘাড়ে চুমু দেয়। মেঘ কেঁপে উঠে, শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরে। নিজের ধরে রাখতে না পেরে কাব্যকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কতক্ষণ ছিল জানে না সে। কিছুক্ষণ পর ছেড়ে কাব্যের বুকে মুখ লুকায়। কাব্য আলতো ভাবে কোমর জড়িয়ে ধরে মেঘকে বুকে চেপে রাখে। কিন্তু এখনো কাব্যের কেমন একটা লাগছে, মন অশান্ত লাগছে। কাব্য, আমাকে ভালোবেসে তুমি কি করতে পারবে? তোমার সব চাওয়া পূরণ করতে পারবো। তাই? চেষ্টা করব। আর তুমি? তোমাকে ভালোবেসে তোমাকেই মেরে ফেলতে পারবো। তাই? দাও কফি নিয়ে আসি। মেঘ উঠে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ কাব্যের ফোনে একটা মেসেজ আসে। শোনো, পার্কের পেছনে আসো প্লিজ, জলদি। নাম্বারটা আছে না, কে হতে পারে? কাব্য উঠে দাঁড়ায়। যেতে হবে, কিন্তু মেঘকে বলা যাবে না। কাব্য বেরিয়ে যায়, বাইক রেখে চলে যায় পার্কের পেছনে। চারদিকে নিস্তব্ধতা, কেমন একটা ভয় কাজ করছে। হঠাৎ কানে একটা ফস করে শব্দ আসে। কাব্য দ্রুত বসে পড়ে ঘুরে তাকায়। যা ভেবেছিল ঠিক তাই, তাকে ফাঁসানো হয়েছে। পেছনে মুখোশ পরে একজন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। কাব্য না বসলে বাড়িটা মাথায় লাগতো। লোকটা আর একবার লাঠি তুলবে তার আগেই কাব্য কোমর থেকে তার ছুরিটা লোকটার পায়ে বসিয়ে দেয়। লোকটা চিৎকার দিয়ে বসে পড়ে। তার লাঠি দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় কাব্য। কাব্য তারপর হেঁটে যাবে, ঠিক তখনই কি মনে করে লাঠি নিয়ে ঘুরে কাউকে আঘাত করে আর লক্ষ্য ভেদ করে
বাড়িটা রাজের গায়ে লাগে। রাজ অন্ধকার থেকে ছিটকে পড়ে। রাজ? হ্যাঁ রাজ, এই পিছিয়ে আবার কি করবে? যাও বাবু, বাসায় যাও। এত তারা কেন কাব্য? তোমাকে আমি কিছুই করবো না। তো কে করবে? তোমার আব্বু? ডাকো, যাও। এত খুশি কেন? ভালোবাসা ফিরে পেয়েছো? মানে? কাব্য, তোমাকে আমি মারবো না। তার মানে এসব? বলার আগে কাব্যের মাথার পেছনে সজোরে কেউ আঘাত করে, আর কাব্য ছিটকে গিয়ে পড়ে মাটিতে, পড়ে আর জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখলো সামনে রাজ আর মুখোশ পরা একজন দাঁড়িয়ে আছে। কে? মুখোশ পরা ব্যক্তি কাব্যের কানের কাছে আসে, এখনো বুঝলে না? বলে নিজের মুখোশ খুলে ফেলে। ইয়ার কেউ না, মেঘ। কাব্যের জীবন যেন এক মুহূর্তে উলট পালট হয়ে যায়। অজান্তে এক ফোঁটা পানি চোখ দিয়ে বেয়ে পড়ে। মেঘ, তুমি? এসব কি হচ্ছে? প্রথম দিনই ভেবে নিয়েছিলাম তোকে বা নিজেকে শেষ করব, কিন্তু রাজের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি। ও আমাকে নতুন জীবন দেয়, আর তুই আমার পরিবারকে ব্যবহার করে আমাকে অনেক অত্যাচার করেছিস। এর ফল তো ভোগ করতেই হবে। মেঘ, আমার ভুলটা আবার তোমাকে ভালোবাসা নাকি আবারও কারো প্রতি বিশ্বাস? জানো, খুব ছোট একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, একটা ছোট সংসার, তুমি আর বাবা মা নিয়ে, কিন্তু জানতাম না আমার জীবন এইদিকে মন নেবে। এবার কি হবে জানিস? তোকে মেরে ফেলবো, আর তার দোষ আমার কাছে আসবে না, কারণ একটু আগে সবার সামনে প্রমাণ করে দিয়েছি আমি তোকে কত ভালোবাসি। তাই কেউ ভাবতেই পারবে না যে তোকে আমি মেরেছি। আর আমি তো তোকে বলেছি আমি ভালোবেসে তোকে মারতেও পারি। তো কাব্যের দিকে বন্দুক তাক করে মেঘ। এমন অবস্থায় কাব্য বলে, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি মেঘ। বন্দুক থেকে গুলি ছুটে বেরিয়ে কাব্যের বুক চিরে বেরিয়ে যায়। ধপ করে কাব্যের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। মেঘ পাথরের চোখে তাকে নিশ্চিত করে কাব্যের মৃত্যু। কাব্যের দেহ নিস্তব্ধ হয়ে গেছে। রাজার মেঘ লাশের গায়ে গাছপালার ডাল দিয়ে ঢেকে ফেলে চলে যায়। রাস্তার ধারে এসে দাঁড়ায় রাজার মেঘ। চল এবার শহর থেকে অনেক দূরে যাই। পাগল নাকি? কেন? কাব্যের পরে ওর সব কিছুর মালকিন এখন আমি, আর পালালে সন্দেহ আমার উপর পড়বে। যতদিন না এসব মিটে যাচ্ছে আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি শহরে থেকো না। আচ্ছা। এই অনুযায়ী মেঘ বাসায় ফিরে আসে, আর রাজ বাইরে চলে যায়। পরের দিন সকালে কাব্যের মা উঠে দেখে মেঘ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার জন্য অপেক্ষা করছো মা? মা, কাব্য রাতে বেরিয়েছে, এখনো আসেনি, তা অপেক্ষা করছি। ও তো ঠিকভাবে খায়ও নি, তাই নাস্তা বানানো আছে, এলেই খেতে দেব। কোনো কাজে গেছে, ফিরে আসবে। মেঘের টিভির সামনে বসে। এতক্ষণে তো নিউজে লাশের খবর চলে আসার কথা, কিন্তু না, আসেনি। মেঘ একটু অবাক হয়, কিন্তু না, এভাবে বসে থাকলে চলবে না। এবার দ্বিতীয় চাল চালার পালা তার। মেঘ সারা ঘর খুঁজেই যাচ্ছে কিছু ফাইল, যাতে কাব্য তার বাবাকে টাকা দেওয়ার তথ্য আছে, কিন্তু ফাইলটা কিছুতেই খুঁজে পাচ্ছে না মেঘ। না, এই বাসায় থাকা যাবে না এখন। বিকেলে মায়ের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে যাবে মেঘা। সবাই মেঘকে দেখে খুশি, কিন্তু কাব্য আসেনি বলে অনেক কিছু জিজ্ঞেস করে তাকে। রাতে মেঘ আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। কেন জানি কাব্যের মুখটা বারবার মনে পড়ছে। হঠাৎ কাঁধে হাত দেয় কেউ। আটকে উঠে মেঘ, তাকে দেখে বাবা দাঁড়িয়ে আছে। কি রে, একা কি ভাবছিস? না, কিছু না। আচ্ছা বাবা, একটা কথা বলবো? বল। কাব্য তোমাকে টাকা দেওয়ার সময় তুমি যে ফাইলে সই করেছিলে সেটা কোথায়? ফাইল? এমন ভাবে তাকায় যেন মেঘ ভুল কিছু বলছি। কেন? হ্যাঁ, কাব্য আমাদের টাকা দিয়েছিল, কিন্তু কেন সই তো করিনি। ও তো শুধু টাকা পাঠিয়েছিল। মানে? হ্যাঁ, আমার ভালো কথা, তোর বোনের বিয়ে পরের সপ্তাহে। জামাইকে ধন্যবাদ দিস সবার জন্যই। এটা বলে মেঘের বাবা হেসে চলে যায়। তৎক্ষণিক মেঘের হাত থেকে ফোন পড়ে যায়। তার মানে কাব্য তাকে মিথ্যে বলেছিল, আর সে কাব্যকে বিনা দোষে মেরে ফেলে। মেঘ ধপ করে বসে পড়ে। না, এটা হতে পারে না। মেঘ দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। রাজের সাথে কথা বলতেই হবে, তার কিছুই ভালো লাগছে না। মেঘ দ্রুত রাজের বাসায় চলে যায়। রাজের দরজায় টোকা দিতে দেখলো দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে রাজা আর একটা মেঘ ক্লোজ হয়ে বসে আছে। মেঘের পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। মেঘকে বোঝাতে রাজ এগিয়ে আসে, কিন্তু মেঘ রাজকে জোরে থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বাসায় ফেরার সময় কাঁদতে থাকে মেঘ। কাব্যের কথা খুব মনে পড়ছে তার। এখন সে থাকলে বুকে জড়িয়ে নিত,
কিন্তু এখন সে নেই। কার বুকে কষ্ট লুকোবে মেঘ? বাসায় গিয়ে বিছানায় শুয়ে ডুকরে কেঁদে উঠবে। কান্না যেন থামছেই না। 3 দিন কেটে যায়। মেঘ খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, একা ঘরে বসে কাঁদে সারাদিন। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। এদিকে এখন কেমন আছিস? আগের থেকে একটু ভালো। তোর ভাগ্য ভালো যে গলি হৃৎপিণ্ড সেভ করেনি, অনেক পাশ দিয়ে গিয়েছে। আর আমরা সময় মতো না গেলে তুই তো ফিনিস। এবার তো রাজ আর মেঘকে শাস্তি দেওয়ার পালা। না না মানে রাজকে এমনিতেও পুলিশ গ্রেফতার করবে ফ্রড কেসে। কিভাবে? ওদের কোম্পানির কিছু গোপন তথ্য ছিল, আমি ওগুলো পুলিশে জমা দিয়েছি। আর রাজের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসও আছে। আর মেঘ? ও না বুঝে এই ভুল করেছে, আর এর শাস্তি হিসেবে ও আমার কাছে মৃত। এটাই ওর শাস্তি। কাল বাসায় ফিরবি? আম্মু চিন্তা করছে। আচ্ছা। পরদিন সকালে মেঘ কাব্যের বাসায় ফিরে আসে। দরজা খোলে। ম্যাগ এসেছে। কাব্য এখনো কিছু জানায়নি। এত চিন্তা হচ্ছে, কি বলবো। ও কি তোমাকে কল দিয়েছে? মেঘ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। কি উত্তর দেবে সে? সে নিজের হাতেই মায়ের বুক খালি করে দিয়েছে, নিজের ভালোবাসাকে এক মুহূর্তে হারিয়ে দিয়েছে। মা বলে মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে মেঘ। মা কিছু বুঝতে পারছে না। আমি কি হয়েছে ম্যাগ? কাঁদছো কেন? আমি কাব্যকে কি বলো? আমি কাব্যকে মা। ডাকটা শুনেই মার মেঘ ঘুরে তাকায় দরজার দিকে। কাব্য হাসি মুখে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। মেঘ আর মা কাব্যের দিকে তাকিয়ে আছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে বেয়ে পড়ছে পানি। এটা স্বপ্ন নাকি কাব্য সত্যি বেঁচে আছে? তোর ফিরতে এতদিন লাগলো? সরি মা, একটু কাজে ফেসে গিয়েছিলাম। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। ম্যাগ তো তোর জন্য কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। ওকেও নিয়ে যা। আরে পাগলি, এই তো আমি বেঁচেই আছি, চিন্তা করছো কেন? টান দিয়ে রুমের দিকে নিয়ে যায় কাব্য। রুমে গিয়ে মেঘের হাত ছেড়ে দেয় কাব্য। কাব্য, আমি তুমি বেঁচে? আমি কিছু বলতে হবে না, জানি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরে ফেলেছো মেঘ, আমার ভালোবাসা বিশ্বাস সব শেষ। কাব্য হেসে ফ্রেশ হতে চলে যায়। মেঘ চুপ করে বসে থাকে। সে কাব্যকে ভালোবাসে এখন। কাব্যের প্রতি সম্মান আর ভালোবাসা দুটোই মেনে জমেছে। কিন্তু এখন তো কাব্য তাকে ফেরাবে না। কিন্তু মেঘ নিজেকে বোঝায় আগেও সে কাব্যের রাগ অভিমান ভেঙে মনে প্রবেশ করেছে, আবার করবে। হঠাৎ গোসলখান থেকে কাব্য ডাক দেয়, মেঘ টাওয়েলটা নিতে ভুলে গেছি। মেঘ ঝট করে উঠে দাঁড়ায়। কাব্য একদম স্বাভাবিকভাবেই ডাকছে। মেঘ দৌড়ে টাওয়েল দিয়ে গোসলখানায় যেতেই কাব্য টান দিয়ে ভেতরে টেনে নেয়। কাব্য হাত দিয়ে মেঘের বাহু ধরে আছে। ঝর্ণা থেকে পানি পড়ছে, তাতে ভিজে যাচ্ছে দুজন। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে আর কাব্য মেঘের দিকে। হঠাৎ কাব্য আলতো ভাবে মেঘের কোমর জড়িয়ে ধরে। মেঘ আর নিজেকে ধরে রাখতে পারে না, কাব্যকে জড়িয়ে ধরে। কিন্তু কয়েক সেকেন্ড পরে কাব্য মেঘকে দূরে সরিয়ে দেয়। যাও। কাব্য, ছুরি চাকু কিছু আনোনি? কথাটা বুকে যেন ছুরির মতো লাগলো মেঘের। মেঘ বেরিয়ে আসে। কাব্য ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। মেঘ অবুঝ শিশুর মতো দূর থেকে তাকিয়ে আছে। এখনো গায়ে ভেজা কাপড়। কাব্য ঘুমিয়ে পড়ে। জামার উপর দিয়ে ব্যান্ডেজ বোঝা যাচ্ছে। মেঘের চোখ ভিজে উঠে। বিকেলে কাব্য বারান্দায় দাঁড়িয়ে আছে। মেঘ বিছানা ঠিক করছে, তখনই দরজায় টোকা পড়ে। কাব্য ঘুরে তাকে দেখে নিশি দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কাব্যকে দেখে নিশি দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে। নিশির চোখ ভেজা, অনেক কান্না করছে বোঝাই যাচ্ছে। কাব্য মেঘের দিকে তাকায়। মেঘের মুখ মলিন হয়ে গেছে। নিশি শান্ত হও। আমি কত ভয় পেয়েছি জানো? আমি ঠিক আছি। নিশি কাব্যকে ছেড়ে সামনে দাঁড়ায়। কাজ কেমন যাচ্ছে? জানি না, আমি এখনো বাসা বা অফিসে যাইনি। মানে? তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। নিশি তুমি পাগল? বলতে পারো। নিশি বিছানায় বসে। আমি চা নিয়ে আসছি। আম্মু, বল। 2 কাপ চা দিবা প্লিজ? আচ্ছা, বস তোরা। ওকে, যাও। আমি তো বললাম চা আমি নিয়ে আসছি। কাব্য যেন শুনুন না। নিশির সাথে কথা বলতে থাকে। মেঘ কাব্যের পেছনে দাঁড়িয়ে থাকে। রাতে খাবার শেষ করে কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ ফ্লোরে বিছানা করতে থাকে। কাব্য খেয়াল করে বাইরে ঝোড়ো বাতাস বলছে। মেয়েটাকে কষ্ট দিতে একদম মন চাইছে, কিন্তু এই মেয়ে তাকে মেরে ফেলেছে ভেবে কাব্য কাত হয়ে শুয়ে পড়ে। মধ্যরাত।
বাজের শব্দে কাব্যের ঘুম ভেঙে যায়। উঠে দেখে মেঘ ঠান্ডায় কুকড়ে আছে। কাব্য উঠে মেঘের পাশে বসে। মেঘের গায়ে কাঁথা দিতে গিয়ে হাত লাগে মেঘের গায়ে। কাব্য চমকে ওঠে। মেঘের গায়ে প্রচন্ড জ্বর। কাব্য ভয় পেয়ে যায়। এসব তার জন্যই। মেঘ যতই অপরাধ করুক, ভালোবাসার মানুষকে শাস্তি দেওয়াটা সহজ না। কি করবে ভেবে না পেয়ে মেঘকে কোলে তুলে নেয় কাব্য। তারপর বিছানায় শুয়ে দেয়। তারপর পাশে শুয়ে মেঘের গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়ে। এরকম পর কাব্য অনুভব করে মেঘ তাকে জড়িয়ে আছে। একটা শান্তি লাগছে বুকে। এখন মেয়েটা ঘুমে। এখন শাস্তি না দিলেও হবে। কাব্য কিছু না করে ঘুমিয়ে পড়ে। সকালে মেঘ ঘুম থেকে ওঠার আগে কাব্য উঠে তাকে ফ্লোরে নামিয়ে দেয়। তারপর আবার নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মেঘ এক চোখ খুলে দেখে কাব্য ঘুমিয়েছে কিনা। তারপর উঠে কাব্যের পাশে বসে। ভালো তো এখনো বাসো, তাও এত দূরে রাখো কেন? আমি জানি আমি অপরাধ করেছি, তার ক্ষমা হয় না, কিন্তু এই আমার দম আটকে যায় তুমি রাগ করলে, বোঝো না? কাব্য তো গভীর ঘুমে। মেঘ অনেক আগেই জেগে গিয়েছিল। উঠে দেখে সে কাব্যের বুকে, তাই আর উঠে যায়নি। আমার রাগী রোমান্টিক জামাই, এবার আমিও আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ কমানোর চেষ্টা করব। দেখবো আমার ভালোবাসা জিতে নাকি তোমার রাগ। বলেই কাব্যের নাকের সাথে নিজের নাকটা আলতোভাবে ঘষে দেয়। মেঘ তার কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য কলেজের পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আড্ডা বললে ভুল হবে, সবাই আড্ডা দিচ্ছে। কাব্য ফোনে বিজি। আচ্ছা আচ্ছা, কলেজ লাইফ হলো কাল থেকে। কাল কি প্ল্যান? আরে কি বই বই করব, তারপর একটা মেয়ে খুঁজে বউ বউ করবো। হ্যাঁ, কি নিয়ে করবি সেটা দেখা যাবে। আমি তো বাবার ব্যবসা নিয়ে খুশি। আর কাব্য? জানি না। আরে ফোন রাখ না। শুনতেছি। সবাই নিজেদের মধ্যে কথা শুরু করে। হঠাৎ তাদের এক বান্ধবী অনু হাজির, হাতে গোলাপ। এসে কাব্যের সামনে দাঁড়ায়। কাব্য, কিছু কথা আছে। তাকাও। শুনছি, বলো। এই ছেলে, তাকাও। কাব্য তাকায়, অনু হাঁটু গেড়ে বসে। সবাই হাঁ হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কাব্য, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। গোলাপ দিয়ে প্রপোজ করে কাব্যকে। সবাই তো চিৎকার দেবে এমন অবস্থা, কিন্তু কাব্য এখনো চুপ। শেষে কাব্য হাত বাড়িয়ে গোলাপটা নেয়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর গোলাপটা অনুর মুখে ছুঁড়ে মেরে ঘুরে হাঁটা ধরে। সবাই অবাক, যদিও এটা তাদের জন্য কমন হয়ে গেছে। এই হলো আগের কাব্য। সোশ্যাল মিডিয়াতে ভালোবাসা নিয়ে অনেক কথা বললেও আসল জীবনে এসব ঝামেলায় জড়ায় না। তার মতে এসব সময় নষ্ট ছাড়া কিছুই না। মানুষের নিজের প্রয়োজন পূরণ করতে একটা সম্পর্ককে ভালোবাসার নাম দিয়ে রেখেছে। এখন ভালোবাসা বিয়ে ছাড়া হয় না, এই জন্য কাব্য চায়, কিন্তু বারবার নিজের স্বভাবের জন্য ফেসে যায়। রাগী আর ক্যারি, এই জন্য মেয়ে বন্ধু বেশি থাকে না। প্রেমিকায় প্রমোট হতে যায়, আর এই অবস্থা হয়। বাসায় ফিরে বারান্দায় আসে কাব্য। হঠাৎ তামিমের কল। কাল কলেজে যাবি? দেখি বলে কাব্য কল রেখে দেয়। ভালো লাগছে না তার, ঘুমোবে একটু। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে যায়। সবাই প্রায় একরকমের পোশাক পরে কলেজ যাচ্ছে ওরা। এদিকে মেঘ আর নেহা কলেজে অ্যাডমিশন নিয়ে মাত্র কলেজ ক্যাম্পাসে বসে। তখনই চোখ পড়ে গেটের দিকে। কাব্য আর বাকিরা গেট দিয়ে ভেতরে আসে। মেঘের চোখ পড়ে থাকে কাব্যের দিকে। রাগী চাপ মুখে, চশমার আড়ালে চোখ ঢাকা পড়েছে, কিন্তু বোঝা যাচ্ছে চোখে আগুনের শিখা। আর এদিকে কাব্যেরও ঠিক মেঘের দিকে চোখ পড়ে। সাদা থ্রি পিস পরা, পোলা চুলে যেন এক পরি, কিন্তু কাব্য নিজের মতো এগিয়ে যায়। মেঘও ফিরে তাকায়। ক্লাস শেষ করে কাব্য ক্যাফে গিয়ে বসে। হঠাৎ আরো হাসির শব্দ শুনে কাব্য ঘুরে তাকায়। দেখলো মেঘ হাতে কফি নিয়ে পাশের টেবিলে বসে হাসছে। হাসিটা মন কাড়ায়। হঠাৎ মেঘেরও চোখ পড়ে কাব্যের দিকে। কাব্য হক চোখে নিজের টেবিলের দিকে তাকায়। তখনই মেঘ এসে কাব্যের টেবিলে এসে বসে। কই, আমি মেঘ। আমি সামির। আমি মৌমিতা। উনি কথা বললেন না? ও কাব্য, ও এমনই। আমি কলেজে নতুন। আমরাও। তাহলে তো আমরা বন্ধুই হতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। সবাই বসে আড্ডা দিতে থাকে, কিন্তু কাব্যের চোখ বারবার মেঘের হাসির দিকে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে কাব্য উঠে যায় সেখান থেকে। বাইরে গিয়ে দাঁড়ায়। আকাশে কালো মেঘ, এই বুঝে ঝরে পড়বে। কাব্য কানে হেডফোন গুঁজে গান শুনছে। হ্যাঁ, অঝরে ঝরে পড়ে বৃষ্টি। কাব্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুভব করে কেউ তার কাঁধে টোকা দিচ্ছে। কাব্য কান থেকে হেডফোন বের করে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে। আপনি যাবেন না? যাব। কিভাবে শুনি? আপনার সব বন্ধু আর নেহা তো চলে গেল ছাতা নিয়ে, আপনার ছাতা নেই।
না। আচ্ছা সমস্যা নেই, আমার ছাতা আছে, চলুন আপনি আর আমি যাই। কাব্য অবাক হয়ে তাকায়। মেঘ ছাতা খুলে কাব্যকে টান দিয়ে নিয়ে যায়। কাব্য অবাক হয়, এই মেয়ে এত জলদি কাছে আসে কেন, কি মতলব? পরে অবশ্য বুঝতে পারে মেঘ ছোটবেলা থেকে এমন। তারপর বাসে গিয়ে রাতে কাব্য বুঝতে পারে সে 3টা নোট নিতে ভুলে গেছে। অনলাইন গিয়ে গ্রুপে ঢুকে। আচ্ছা, শেষের 3টা নোট কি কারো কাছে আছে? না রে, আমরা তো ক্লাস করিনি, ফুচকা ট্রিটে গিয়েছিলাম। কারো কাছেই নেই? ভাইয়া, আপনি মেঘের কাছে পেতে পারেন। মেঘকে? যে আপনার সাথে ছিল। ও অদ্ভুত মেয়েটা। হ্যাঁ ভাইয়া, আপনাকে নম্বর ইনবক্স করছি, আপনি ওর থেকে নিয়ে নিন। আচ্ছা। নাম্বার নিয়ে কাব্য বারান্দায় দাঁড়ায় নোটবুক নিবে বলে কল দেয় মেঘকে। রিং হচ্ছে, হঠাৎ রিসিভ হয়। উপাস থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে, হ্যালো। সকালে কাব্যের ঘুম ভেঙে যায় পানির ছেটায়। চোখ খুলে দেখে মেঘ সামনে এসে আছে। এই যে উঠুন, অফিস যেতে হবে। কাব্য উঠে বসে। সকাল সকাল তো মিষ্টি ভাষা কেন? কাব্য উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাস্তার টেবিলে বসে। মেঘ পাশে দাঁড়িয়ে নাস্তা দেয়। কাব্য নাস্তা করে বের হবে, তখনই মেঘ এসে পাশে দাঁড়ায়। শোনো না। কি? জলদি আসবে। মারার নতুন কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, ভালোবাসায় মারবো। আবার? মেঘ কাব্যের কলার টেনে এনে কপালে চুমু দিবে, এমন সময় কাব্য সরে যায়। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। মেঘ হেসে তাকিয়ে থাকে। অফিস গিয়ে কাজে মন দেয় কাব্য। ব্যাগ থেকে ফাইল বের করার সময় খেয়াল করে ব্যাগে একটা বাটি। খুলে দেখে তাতে পায়েস আর একটা কাগজ। কাগজে লেখা আছে চুপচাপ খেয়ে নাও। কাব্য বুঝলো এটা মেঘ করেছে। আর যাই হোক, পায়েসের সাথে রাগ। কাব্য কাজ করতে করতে পায়েস খাচ্ছে। হঠাৎ ফোন বেজে ওঠে। হ্যালো। পায়েস ভালো হয়েছে? খেয়েছো? খাচ্ছি। আরে শোনো। কি? আইসক্রিম নিয়ে আসবা। কেন? খাবো। আচ্ছা। কাব্য ফোন রেখে দেয়, কিন্তু মেঘ আবার কল দেয়। আবার কি? কল কাটলা কেন? কি বলবার? কিছু না, আমি রাখি। আই লাভ ইউ বলে মেঘ কল কেটে দেয়। কাব্য ভুল কুচকে ফোনের দিকে তাকিয়ে থাকে। কাব্য অফিস থেকে বের হয়, বাইকে উঠে বাসার দিকে যাচ্ছে। তখনই কাব্য দেখলো মেঘ থানা থেকে বের করছে। কাব্য বাইক ব্রেক করে মেঘ একটা রিক্সায় করে চলে যায়। কাব্য বাইক ঘুরিয়ে থানার সামনে থামায়। থানায় গিয়ে অফিসারকে জিজ্ঞেস করলাম মাত্র যে মেয়ে বেরিয়ে গেল, সে কার সাথে দেখা করতে এসেছিল? ইনি রাজ নামের একজনের সাথে দেখা করতে এসেছিল। কাব্য থমকে যায়, কিছু না বলে বেরিয়ে যায়। বাইকের সামনে এসে দাঁড়িয়ে যায়। মেঘ রাজের সাথে দেখা করবে, কিন্তু কেন? কাব্য বাইক নিয়ে সোজা ব্রিজের উপরে চলে যায়। হালকা বাতাস বইছে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যায় কাব্য বাসায় ফিরে আসে। মেঘ হেসে সমানে এসে দাঁড়ায়, কিন্তু কাব্য তাকে এড়িয়ে রুমে চলে যায়। মেঘ অবাক হয়। মেঘ পিছু পিছু চলে যায়, কিন্তু কাব্য এখনো মেঘকে এড়িয়ে যায়। মেঘ অবাক হয়, কাব্য রেগে গেলে এমন করে, কিন্তু কেন? মেঘ রান্না করে চলে যায়। কাব্য বারান্দায় দাঁড়িয়ে থাকে। সে রাতে মেঘের দিকে তাকায়ও না। কাব্য পরের দিন অফিস বন্ধ, কিন্তু সকাল সকাল কাব্য উঠে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়। মেঘের একটু কেমন যেন লাগে, তাই সেও তার পিছু নেয়। কিন্তু কিছু দূর আসতেই কাব্য গতি বাড়িয়ে চলে যায়। মেঘ খেয়াল করে এটা নিশির বাসায় যাবার রাস্তা। কিছুক্ষণের মধ্যেই কাব্যকে হারিয়ে ফেলে মেঘ। কিন্তু তার মনে হচ্ছে কাব্য নিশির বাসায় গেছে, তাই সেও নিশির বাসায় যায়। দরজায় টোকা দিতেই বুঝতে পারে দরজা খোলা। ধীরে ধীরে ভেতরে চলে যায় মেঘ। হঠাৎ কেউ তার মাথার পেছনে বাড়ি মারে, আর মেঘ জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। সামনে নিশি বসা। নিশির চোখের নিচে কালো হয়ে আছে, অনেক কান্না তুলতে যাবে। মেঘ খেয়াল করে চারদিকে কিছু বোতল, কেরোসিন আর পেট্রোল। নিশির হাতে দেশলাই। কি করতে চাইছে নিশি? নিশি কি করছো তুমি? ছাড়ো আমাকে। আমার কাব্যকে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিস? আর ছেড়ে দেব? কেউ কাব্যকে নিতে পারবে না। যে চেষ্টা করবে তাকেই জীবন দিতে হবে। নিশি রেগে আগুন। উঠে দাঁড়ায় নিশি। মেঘের গায়ে কেরোসিন আর পেট্রোল ঢালতে থাকে, আর মেঘের মুখ বেঁধে দেয়। তারপর আবার মেঘের সামনে বসার এক বোতল মদ হাতে নেয় নিশি। মেঘ ভয় ভয়ে নিশির দিকে তাকে। নিশি ডগডগ করে মদের হাফ বোতল খালি করে দেয়। নিশি কি পাগল হয়ে গেছে? কাব্যকে হারানোর ভয়ে নিশিকে কাবু করে ফেলেছে। নিশি উঠে দাঁড়ায়, তারপর দেশলাই হাতে নেয়। মেঘ ভয় কেঁপে উঠে তখনই দরজায় টোকা পড়ে। নিশি আটকে উঠে দরজার দিকে তাকায়। মেঘের মুখ শক্ত করে বেঁধে ধীরে ধীরে দরজার সামনে যায়। ভেতর থেকে তাকে দেখে বাইরে কাব্য দাঁড়িয়ে আছে।
এসে হেসে উঠে দরজা খুলে দেয়। কাব্য দেখলে দরজা খুলে গেছে কিন্তু সামনে কেউ নেই, তাই কাব্য ভেতরে চলে আসে। সামনে তাকে দেখে মেঘকে বেঁধে রাখা হয়েছে। কাব্য দ্রুত কাছে যেতে গেলে নিশি পেছন থেকে তার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দেয় আর কাব্য জ্ঞান হারায়। নিশি কাউকে কল দেয়। কিছুক্ষণ পর দুজন লোক এসে কাব্যকে টেনে নিয়েছে। নিশি সোফায় বসে হাসছে। 1 ঘন্টা পর এসে মেঘের হাত পায়ের বাঁধন খুলে দেয়। মেঘ অবাক হয়ে যায়। নিশিরা তাকে মারতে যায়, তাহলে ছেড়ে দিল কেন? যাও, নিশি কাব্য কোথায়? তোকে পাশেই পাবে, যাও। নিশি শান্তভাবে কথা বলছে। মেঘ কিছু না বলে বের হয়ে যায়। কাব্য বিছানায় শুয়ে আছে, পাশে নিশি। মেঘ দৌড়ে কাছে আসে। কাব্য। তখনই কাব্য চোখ খোলে। নিশি কাব্যকে ধরে বসায়। কাব্য এদিক ওদিক তাকায়। সামনে মা, ডাক্তার দাঁড়িয়ে আছে, পাশে মেঘ আর নিশি। মা। কাব্য, তুই ঠিক আছিস? কিন্তু কি হয়েছে আমার? আর এই রুম এত পাল্টে ফেললে কেন? মানে? হ্যাঁ, কালি তো দেয়ালের রং নীল ছিল, আজ বেগুনি কেন? কাব্য, দেয়ালের রং নীল 5 বছর আগে ছিল। ধুর, কি বলো? কাব্য পাশে তাকায়। মেঘ আর নিশিকে দেখে একটু অবাক হয়। এরা কারা? আর ডাক্তারের দিকে তাকায়। ডাক্তার কিছু পরীক্ষা করে জানায় কাব্যের 5 বছরের সব স্মৃতি হারিয়ে গেছে। এটা শুনে মেঘ আকাশ থেকে পড়ে। তার মানে তার প্রতি ভালোবাসা কাব্যের মন থেকে মুছে গেছে। মেঘ নিশির সব কথা সবাইকে বলতে গেলে নিশি নিশা করে এমন করলে সে কাব্যকে শেষ করে দেবে। মেঘ বেরিয়ে যায়। কাব্যের মা ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে যায়। নিশি কাব্যকে বলতে থাকে সে কাব্যের খুব ভালো বন্ধু। কাব্য এখন অফিসে কাজ করছে। মেঘের ব্যাপারে কিছুই বলে না। কিছুক্ষণ পর নিশি বের হয়। নিশি, মেঘ, কাব্যর খেয়াল রাখতে হবে। ওর হঠাৎ কেন এমন হলো তা ডাক্তারও বুঝেনি, তাই ওর এখন বিশেষ খেয়াল রাখতে হবে। ঠিক আছে। মেঘ চুপ করে আছে। পরের দিন সকালে মা আর মেঘ রান্না করে বসে আছে। হঠাৎ খেয়াল করে কাব্য অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে এসেছে। মা কাব্যকে দেখে অবাক। ঠিক আগের কাব্য, মুখে টান টান ভাব, হালকা হাসি, কিন্তু রাগী ছাপ। কাব্য নাস্তার টেবিলে বসে নাস্তা করে সোজা বেরিয়ে যায়। বেরিয়ে বাইক দেখে অবাক, দৌড়ে ভেতরে আসে। মা, বাইরের বাইকটা কার? আসলে তোমার বাবা তোমার জন্য এনেছে। কবে? কাল রাতেই। কাল? যাই হোক। কাব্য চাবি নিয়ে বের হয়। প্রথমবার বাইক চালাবে। বাইক চালু করে অফিসের জন্য বেরিয়ে যায়, কিন্তু অফিস কোন দিকে? তখনই পেছনে একটা গাড়ি হর্ন দেয়। কাব্য ঘুরে তাকে দেখে নিশি গাড়ি নিয়ে তার পেছনে। কাব্যকে পাস করে সে এগিয়ে যায় আর কাব্যকে বলে তাকে ফলো করতে। কাব্য তার পেছনে অফিস যায়। অফিসের সবাই কাব্যকে দেখে অবাক, বিশেষ করে মেয়েরা। কাব্যের কথা বলার তাকানোর মধ্যে একটা নেশা কাজ করছে। কাব্য নিজের কেবিনে আসে। এসে কাজ শুরু করে, কিন্তু হচ্ছে না। দরজায় এসে, আচ্ছা, কেউ একটু সাহায্য করবেন? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে সবার কাজ একাই করে, সে অন্যের সাহায্য চাইছে। একটা সুন্দরী মেয়ে কেবিনে আসে। স্যার, আসবো? এসো। জি, কিভাবে সাহায্য করব? এই কাজটা কিভাবে করব? মেয়েটা কাছে আসে। সে কাব্যের উপর আগে থেকেই ফিদায়। তারপর এখন এত কাছে আসে। কাব্যকে কাজ বোঝাতে বোঝাতে বারবার কাব্যের হালকা হাসির দিকে তাকায় সে। কাব্য ব্যাপারটা খেয়াল করে। কফি? জি স্যার। বলছি, কফি খাবে? মেয়েটা রাজি হয়। কাব্য 2টো কফির কথা বলে। কিছুক্ষণের মধ্যেই কফি চলে আসে। এটা কাব্যের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয় আর জিভ পুড়িয়ে ফেলে। কাব্য মেয়েটার চোখের দিকে তাকায়। নাম কি? হট কফি। আপনার নাম? ও, ঝিনুক। সুন্দর। স্যার, আজ এত চেঞ্জ কেন? ইচ্ছে করছে তাই। চেঞ্জ হতে? কেন এত প্রশ্ন কেন? সরি স্যার। এভাবে দুজন আরো কিছুক্ষণ গল্প করে দুপুরে খাবারের সময় নিশি এসে খাবার দিয়েছে। নিশির সাথে কিছুক্ষণ গল্প করে কাব্য খাবার শুরু করে। নিশিও বেরিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঝিনুক আসে। স্যার, বলো। আপনার না রোস্ট ভালো লাগে? তো আজ আমি রোস্ট নিয়ে আসছি, খাবেন? হ্যাঁ, খাবো তো। ঝিনুক ভেতরে যায়। কাব্য আর ঝিনুক বসে। কাব্য খাবার শেষ করে কাজ করছে আর ঝিনুক মনে মনে সংসার অফিস শেষ করে কাব্য বেরিয়ে যায়। সোজা বাসায় বাসায় ঢুকতেই মেঘের সামনে। আজ কাজ কেমন হলো? ভালোই। তুমি কে? আমি মেঘ, তোমার বন্ধু। ও আচ্ছা, একটা কথা বলি, আম্মুকে বইল না। বলো। আজ অফিসে একটা মেয়ের সাথে পরিচিত হলাম, অনেক সুন্দরী। সারাদিন গল্প করলাম,
ও তাই? আবার আমার জন্য রোস্ট এনেছিল। ভালো, এখন চলো ফ্রেশ হবে। কাব্য রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়ে। বেগে শিফট করে বিছানা বানায়। তুমি এই রুমে ঘুমাবা কেন? অন্য রুমে জায়গা নেই তাই। বিয়ের আগে অন্য ছেলের রুমে ঘুমাবা অদ্ভুত। তোমার কাছে নিরাপদ আমি। কাব্য বুঝে ওঠে না। কাব্য শুয়ে পড়ে, হঠাৎ ঝিনুক কল দেয়। কাব্য উঠে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়। মেঘ বালিশে মুখ চেপে কান্না করছে। কাব্য কি আর তার হবে না? সারা জীবনের জন্য পর হয়ে গেল। কিছুতেই ঘুম আসছে না মেঘে। কাব্য কার সাথে কথা বলছে ফোনে? মেঘ উঠে চুপি চুপি বারান্দায় কাছে দাঁড়ায়। কাব্য খুব ধীরে ধীরে কারোর সাথে কথা বলছে। অস্পষ্ট ভাবে নামটা শুনে নেয় মেঘ, ঝিনুক। মেঘ বুঝে নেয় কাব্য এখন আর তার না। মেঘ চুপ করে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে কাব্য উঠে দেখে মেঘ রুমে নেই। কাব্য গিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখে মেঘ আনমনে দাঁড়িয়ে আছে আর রান্না করছে। মেঘ আনমনে গরম পাতিলের দিকে হাত বাড়ে, তখনই কাব্য সে টান দিয়ে তাকে সরিয়ে দেয়। তোমার মন কই থাকে মেঘ? মেঘ কেঁদে ওঠে। তুমি আমার নও, তুমি আমার নও। কাব্য এদিক ওদিক তাকায়, তারপর মেঘের হাত ধরে টেনে তাদের ফাঁকা রুমে চলে যায় আর দরজা লাগিয়ে দেয়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য রেগে তার সামনে থেকে এসে দাঁড়ায়। মেঘকে অবাক করে কাব্য মেঘকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। মেঘ কেঁদে উঠে। মেঘ আমি কিছু ভুলিনি ওই দিন। কাব্যকে যখন অজ্ঞান করা হলো তখন তামিম তার পেছনে ছিল, কারণ তারা নিশির বাসায় তার গাড়ি নিতে এসেছিল। কাব্যের জ্ঞান ফিরতে এসে শুনতে পায় দুজন লোক বলছে কাব্য আর মেঘকে রাস্তা থেকে সরানোর পর নিশিকেও শেষ করতে হবে। এর মানে এসব অন্য কেউ করছে। তারপর কাব্য আর তামিম দুজনকে মেরে সেখানেই রেখে ওদের প্ল্যান অনুযায়ী চলতে থাকে। কাব্য জানতে চায় কে সে আর কি চায় সে, তাই কাব্য অভিনয় চালিয়ে যাচ্ছে আর ঝিনুক তাকে এই কাজে সাহায্য করছে। মেঘ এসব শুনে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয় পেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি কাব্য। তারপর কাব্য মেঘকে নিয়ে বেরিয়ে আসে। নাস্তা করে কাব্য বেরিয়ে যায়। অফিস গিয়ে আবার ঝিনুকের সাথে আড্ডা শুরু করে, কিন্তু এর মাঝে টুকটাক তথ্য জেনে নেয় কাব্য। বিকেলে কাব্য খেয়াল করে নিশি কোথায় দ্রুত বেরিয়ে যায়। কাব্য বাইক নিয়ে তার পিছনে, কিন্তু কাব্য বুঝতে পারে তার উপর এখানেও নজর রাখা হচ্ছে, যেমনটা বাসায় রাখা হয়। বাইকের আয়নায় তাকিয়ে দেখে দুজন তার পেছনে, তাই নিশির গাড়ি পেরিয়ে বাসায় ফিরে আসে কাব্য। পাশে এসে দেখে মেঘ হাসি মুখে রান্না করছে। কাব্য গিয়ে তাকে নিয়ে এক কোনায় চলে যায়। ম্যাম এভাবে হাসি মুখে থাকলে যে কেউ বুঝে যাবে আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা সরি। দাও। কি? চুমু। মাথা খারাপ? চুমু খেতে মাথা খারাপ হতে হয়? কাব্য দেখে মেঘের ঠোঁট কাঁপছে। কাব্য ঝট করে মেঘকে চুমু দিয়ে চলে যায়। মেঘ রান্নায় মন দেয়। কাব্য বাসা থেকে বেরিয়ে আসে। দুজন লোক বাসার পাশে দাঁড়িয়ে আছে। কাব্য বিরক্ত হতে থাকে। ইচ্ছে করছে এখনই, কিন্তু এতে সব ফাঁস হয়ে যাবে, আর কারা বা কে এসবের পেছনে আছে তা জানাও যাবে না। তাই কাব্য এড়িয়ে যায়। কাব্য বাসায় ফিরে আসে রাত 11টায়। বাসার সামনে এসে দেখে একটা লোক বারান্দায় দাঁড়িয়ে থাকা মেঘের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কাব্য এটা সহ্য হয় না। আরেকজন লোক নেই। কাব্য পেছনে দাঁড়িয়ে লোকটার মুখ চেপে ধরে পাশের গলি টেনে লোকটাকে অজ্ঞান করে ফেলে আর বন্ধুদের কল দেয়। তারা এসে একে নিয়ে যায় বস্তার ভরে সোজা পুলিশের কাছে। তারপর কাব্য বাসায় ফিরে গোসল করতে চলে যায়। কাব্য সার মধ্যে দাঁড়িয়ে ভাবতে থাকে কে হতে পারে এসবের পেছনে। কে তাকে আর নিশিকে একসাথেই পথ থেকে সরাতে চাইছে, কিন্তু নিশি কেন তার হাতে ধরা দিল। রাতে খাবার শেষ করে কাব্য ছাদে চলে যায়। নিচে তাকিয়ে দেখা একটা লোক দাঁড়িয়ে আছে। সে হয়তো আরেকজনকে খুঁজছে। খানিকক্ষণ বাদেই আরো দুজন হাজির। কাব্য সেদিকে খেয়াল না দিয়ে আকাশের দিকে তাকায়। হঠাৎ ফোন বেজে ওঠে। হ্যালো। সাবধানে থাক, নিচে সবার কাছে বন্দুক আছে। বলে কল কেটে দেয় কাব্য। ছাদ থেকে নেমে বিছানায় শুয়ে পড়ে। মেঘ পাশে বসে কি যেন কাজ করছে। আনমনে হঠাৎ কাব্যের নজর যায় মেঘের হাতে। তোমার হাতে ওটা কি? ও এটা কলেজের স্মৃতি, একটা বান্ধবী দিয়েছিল। ও। হঠাৎ কাব্যের মাথায় একটা কথা জেগে ওঠে। তাকে যে গাড়িতে করে নেওয়া হয়েছিল সেটা কারোর পার্সোনাল গাড়ি, আর তাতে নামের অক্ষর ছিল এ। কাব্য ভাবতে থাকে, হঠাৎ বাইরে একটা জোরালো শব্দ হয়। কাব্য দ্রুত গিয়ে জানালার পাশে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে নিচে কেউ নেই, লোকগুলো নেই। অদ্ভুত তো। কিন্তু খানিকক্ষণ বাদেই সে লোক আবার এসে নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। কাব্য ফিরে এসে শুয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভেঙে যায় কাব্যের। উঠে দেখে মেঘ ফ্লোরে শুয়ে আছে। ভালো লাগছে না। কাব্য উঠে গিয়ে মেঘের পাশে শুয়ে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই মেঘ জেগে ওঠে। তুমি? একটু জড়িয়ে ধরি। হুম। কাব্য এভাবে আর কতদিন?
মাত্র 2 দিন, তারপর এসব কে করছে তা জেনে যাব। মেঘ কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য শান্তি নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে হারিয়ে যায় ঘুমের দেশে। ভোরে কাব্যের ঘুম ভেঙে যায়, উঠে বারান্দায় দাঁড়ায়। একটু লোকটা এখনো নিচেই। সূর্যের সীমা পার হয়ে যাচ্ছে কাব্যের। কাব্য একটা লাঠি নিয়ে নিচে নামে। লোকটা খেয়াল করেন কাব্য সোজা তার মাথার পেছনে বাড়ি মানে। লোকটা জ্ঞান হারায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিয়ে যায় লোকটাকে। কাব্য জানে এসব করে সে শত্রুকে সক্রিয় করে দিয়েছে, কিন্তু হোক, যা হবে দেখা যাবে। কাব্য রুমে ফিরে আসে। মেঘের মুখের দিকে তাকিয়ে রাগ কমে যায়। আবার গিয়ে মেঘকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা কাব্যের ঘুম ভেঙে যায় একটা শব্দ। উঠে দেখে মেঘ রুমে নেই। কাব্য উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে বাইরেও নেই। আজব তো। কাব্য চিন্তায় পড়ে যায়, কই গেল মেঘ? কাব্য খুঁজতে খুঁজতে রান্না করে আসে, কিন্তু না নেই। হঠাৎ কাব্যের নজর পড়ে টেবিলের উপর একটা কাগজ রাখা। কাব্য কাগজটা হাতে নেয়। তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, তাই তোমারটা আমি নিলাম। ফিরে পেতে হলে এই ঠিকানায় এসো। কাব্য হতবাক হয়ে যায়। কাব্য দ্রুত বাইক নিয়ে বের হয়। যত জোরে পারে তত জোরে চালাতে থাকে। ব্রেজের উপর দিয়ে ছুটে যাচ্ছে কাব্য। মাথায় শুধু একটাই চিন্তা, মেঘকে বাঁচাতে হবে। বাইক নিয়ে ছুটে যাচ্ছে সে, কিন্তু হঠাৎ পাশে একটা বড় গাড়ি তার পাশ দিয়ে চলতে থাকে। অন্যদিকে মেঘের চোখ খুলতেই দেখে সামনে নিশি আর অনু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই অনু যার মুখে ফুল ছুঁড়ে মেরে রিজেক্ট করেছিল কাব্য, আর তার প্রতিশোধ নিতেই এসব। কে তুমি? আমি অনু। আমাকে বেঁধে রেখেছো কেন? আমার কাব্যকে আমার থেকে দূর করার জন্য। মেঘ কিছু বুঝতে পারে না। অনুকে রিজেক্ট করার পর অনু কাব্যের জন্য পাগল ছিল, কিন্তু মেঘ কাব্যের জীবনকে আসার পর অনু নামে কেউ আছে তা কাব্য ভুলেই গেছে। সেখান থেকে কাব্য আর মেঘের উপর রাগ অনু, আর সে চরম মাত্রায় প্রতিশোধ পরায়ণ। মেঘ, তোমাকে শেষ করার পরই কাব্য আমার হয়ে যাবে, তাই না অনু? বলার আগে পেছন থেকে দুজন এসে নিশি কেউ একটা চেয়ারে বেঁধে দেয়। কাব্যকে কেউ পাবে না, কাব্য বেঁচেই থাকবে না বলে অনু হেসে ওঠে। তার এসে পেছন থেকে তার ভাই রাজ এগিয়ে আসে। রাজ তারই ভাই। সে দেশে ফিরে রাজকে মুক্ত করে। তার এসব প্ল্যান সাজায়। রাজ সারা রুমে পেট্রোল ছিটিয়ে দিতে থাকে। অন্যদিকে কাব্যের পাশ দিয়ে যাওয়া গাড়ি আচমকা ঘুরে তার বাইকে ধাক্কা দেয়। তাতেই কাব্যের বাইক সোজা ব্রিজের পাশ ভেঙে সোজা পানিতে পড়ে কাব্য সহ। এদিকে অনুর কাছে কল আসে কাব্য শেষ। অনু হেসে ওঠে। কাব্য শেষ? মেঘার নিশির শরীর ঠান্ডা হয়ে যায় কথাটা শুনে। অজান্তেই পানি পড়তে থাকে চোখ দিয়ে। অনু এবার রাজকে বলে রুমে আগুন জ্বালিয়ে দিতে। রাজা নুরু রুম থেকে বেরিয়ে রাস্তায় আসে। নিস্তব্ধ এলাকা, সোজা পানিতে পড়ে কাব্য সহ। এদিকে অনুর কাছে কল আসে কাব্য শেষ। অনু হেসে ওঠে। এখানে মরে থাকলেও কেউ আসবে না। এবার আগুন জ্বালিয়ে দে, আর এখান থেকে সব প্রমাণ শেষ করে তুই আমার সাথে কয়েক মাস বাহিরে চল। আচ্ছা। রাজ একটা মশাল হাতে নিয়ে তার একটা লোককে ডাকে, কিন্তু পেছন থেকে কোনো সাড়া পাওয়া যায় না। রাজ ঘুরে তাকিয়ে দেখে সেই লোক সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাজ অবাক হয়ে যায়, আরেকজনকে ডেকে বলে কেউ এখানে আছে কিনা দেখতে। সেই লোকটা চারিদিক দেখতে যায়, কিন্তু অনেক সময় পরও ফিরে আসে না। রাজ এবার এগিয়ে দেখে সেই লোকটাও জ্ঞান হারিয়ে পড়ে আছে। রাজ ভয় পেয়ে যায়, তার মানে কেউ তো আছে এখানে। হঠাৎ একটা শব্দ শুনে রাজ ঘুরে তাকিয়ে দেখে সেই রুমের দরজা খোলা। রাজ অনু ভয় পেয়ে যায়, বলতে কিছু না তো। তাদের সাথে আর মাত্র 8 জন লোক আছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে সামনে একটু দূরে মেঘ বসে আছে। রাজ চমকে যায়। কি হয়, মেঘ ওখানে গেল? মেঘকে ধরে আনতে একটা লোককে পাঠায় রাজ, কিন্তু মেঘের খুব কাছে যাবার আগে অন্ধকার থেকে কেউ একজন লোকটাকে নিয়ে আবার অন্ধকারে হারিয়ে যায়, আর সেখান থেকে শোনা যায় তার চিৎকার। রাজ ভয় আরো লোক পাঠায়, কিন্তু এবার 2 জন অন্ধকার থেকে বেরিয়ে আসে আর সবাইকে এক এক করে অন্ধকারে নিয়ে যায়। রাজ এবার বন্দুক তাক করে হুমকি দেয় যে বেরিয়ে আসতে যারাই আছে। তখন অন্ধকার থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসে কাব্য আর কাব্য। রাজ হতবাক হয়ে যায়, তার থেকে বন্দুক পড়ে যায়। 2টা কাব্য? কাব্য 2 জন, এটা ভুল। একজন কাব্য, আরেকজন তুষার, কাব্যর ভাই। কথাটা শুনে ঘুরে তাকায় রাজার অনু। পেছনে পুরো এলাকা ঘিরে আছে পুলিশ, তাদের সামনে তামিল। রাজার অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কাব্যকে তো ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? ভুল তথ্যটা আমরা দিয়েছি অনু, যাতে তুমি ভাবো তুমি জিতে গেছো। অনু কাব্যের দিকে তাকিয়ে থাকে। অনু, তুমি বোঝো ভালোবাসা কি? অনু অবাক হয় কথাটা শুনে। অনু বুঝতে পারে না কি বলছে কাব্য। অনু, আমি কখনো কাউকে নিজের ইগো শান্ত করতে ফিরিয়ে দেইনি। আমাকে যারাই ভালোবাসার কথা বলতো তাদের সবার মধ্যে আবেগ ছিল,
ভালোবাসা না, এমনকি তোমার মধ্যেও। অনু কখনো জিজ্ঞেস করেছো আমার কি ভালো লাগে, জানো আমার পছন্দ কি, আমার কি শূন্যতা অনুভব করেছিলে? না, তাহলে এটা ভালোবাসা কিভাবে অনু? কাব্যের কথা শুনে অনু চুপ করে আছে। অনু, তুমি ভুল করেছো। আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলেও আইন ক্ষমা করবে না। অনু তাকতে থাকে। তাকে আর বাকিদের নিয়ে যাওয়া হয়। পরের দিন কাব্য, মেঘ আর নিশি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। তোমরা কি যেতেই হবে? হ্যাঁ কাব্য, তুমি যে আমাকে ক্ষমা করেছো এটাই অনেক। আর আমি চাই না আমার জন্য আর কিছু হোক। আর হ্যাঁ মেঘ, আর খেয়াল রেখো। রাখবো। কাব্য মাথা নাড়ে। নিশি হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে শেষবারের মতো কাব্যের দিকে তাকিয়ে আবার ঘুরে হাঁটা শুরু করে। চোখ মুছতে মুছতে বিমান উড়ে যায়। নিশি এখনো কাঁদছে। হঠাৎ পাশ থেকে কেউ একজন একটা রুমাল নিশির দিকে দেয়। নিশি তাকিয়ে দেখে কাব্য। কাব্য না, তুষার। তুষার? ভুল, আমিও কাব্য, কিন্তু একটু তফাৎ আছে। একজন সাধারণ মানুষ, আর তুমি? কাব্য উত্তর দেয় না, জানালার বাইরে তাকিয়ে থাকে। আপনি কোথায় যাবেন? অন্য ডাইমেনশনে। মানে? আপনার না জানলেও চলবে। আপনার ভাই এত সুইট ভাবে কথা বলে, আপনি এত রুড কেন? কারণ আমি স্টুপিড না। ও আচ্ছা, তাই? এভাবে কথা বলতে বলতে তারা দুজন দেশের বাইরে চলে যায়। আর এদিকে 3 মাস পর সকালবেলা কাব্যের ঘুম ভেঙে যায় মেঘের ডাকে। কাব্য। কাব্য লাফতে উঠে। কি হলো? উঠে দেখে মেঘ আয়নার সামনে বসে আছে। আমি আচার খাবো। আজব তো, যাও খাও। আম্মু। ডাক শুনে মা আসে রুমে। আম্মু, আমি আচার খাবো। শুনে মা এসে মেঘকে বুকে টেনে নেয়। এ তো খুশির খবর। কাব্য তাকিয়ে আছে। মেঘ আচার খাবে, এতে খুশির কি আছে সে বুঝতে পারছে না। কাব্য ওদের দিকে তাকিয়ে আর মার মেঘ কাব্যের বোকামি দেখে আসছে। আর এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার দুষ্টু মিষ্টি সংসার। সবাই ভালো থাকুন।